আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে বিষয়টার উপর লেকচার নিব সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। এখন আংশিক ভগ্নাংশটা এসএসসির হায়ার ম্যাথে যে চ্যাপ্টার 2 আছে বীজগাণিতিক রাশি, সেই চ্যাপ্টারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আংশিক ভগ্নাংশ এবং প্রায়শই পরীক্ষায় যখন এসএসসি হায়ার ম্যাথে সিকিউ আসে সেখানে আংশিক ভগ্নাংশ থেকে কোশ্চেন আসে। আবার একই সাথে এইচএসসিতে যে টপিক আছে ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনের 10D বা 10.4 যেটা সেখানেও কিন্তু ও এমন কিছু রাশি থাকে যেগুলোকে যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ না করা হয় তাহলে সেগুলোকে ইন্টিগ্রেট করা সম্ভব হয় না। তাই এসএসসি এইচএসসি 2 ক্লাসের জন্য আংশিক ভগ্নাংশ টপিকটা গুরুত্বপূর্ণ। এখন আমাদেরকে জানতে হবে আংশিক ভগ্নাংশ বলতে আসলে কি বোঝাচ্ছে। আমরা যদি একটা ভগ্নাংশ চিন্তা করি, অবশ্যই আমরা এখানে বীজগণিত নিয়ে কাজ করছি, তাই আমরা বীজগণিতীয় ভগ্নাংশই চিন্তা করছি। অর্থাৎ আমাদের এক্স ওয়াই জেড ইত্যাদি চলক সম্বলিত ভগ্নাংশ চিন্তা করছি। বীজগাণিতিক রাশি সম্বলিত বীজগাণিতিক ভগ্নাংশ চিন্তা করছি। তো আমরা যদি একটা বীজগাণিতিক ভগ্নাংশকে কয়েকটা ছোট ছোট ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি এমনভাবে যাদের প্রত্যেকের সমষ্টি নিলে আমরা আবার সেই বড় ভগ্নাংশটা পাবো, তাহলে ওই ছোট ভগ্নাংশগুলোকে ওই বড় মূল ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ আমরা আংশিক ভগ্নাংশ নির্ণয় করার পর আমরা যদি ওই আংশিক ভগ্নাংশ সবগুলোকে যোগ করি তাহলে আমরা আমাদের সেই প্রথমের বড় মূল ভগ্নাংশটি পেয়ে যাব। এখন আমাদেরকে জানতে হবে আংশিক ভগ্নাংশ আসলে নির্ণয় কিভাবে করে। এখন আমাদের বই আংশিক ভগ্নাংশ নির্ণয় করার জন্য বিভিন্ন টাইপ ওয়াইজ ভাগ করা আছে। ক খ গ ঘ ঙ এরকম বিভিন্ন টাইপ ওয়াইজ আছে, কিন্তু এসব টাইপ দেখলে স্টুডেন্টরা প্রায়ই অনেক কনফিউজ হয়ে যায় এবং মনে হয় যে আমাদের তো প্রত্যেকটা টাইপের জন্য ভিন্ন নিয়ম, আংশিক ভগ্নাংশ প্রত্যেকটার জন্য ভিন্ন নিয়ম, এখন প্রত্যেকটা কিভাবে মনে রাখবো। কিন্তু আমি আজকে এই ক্লাসের মধ্যে দেখিয়ে দিতে চাই যে আসলে নিয়ম একটাই, টাইপ একটাই, একটা টাইপের মধ্যে কিছু সাব টাইপের মধ্যে হয়তো কিছু কিছু পড়ে, কিন্তু আমরা যদি বেসিক একটা নিয়ম শিখি আমরা সব ধরনের যত সেটা যেই টাইপের মধ্যে পড়ুক না কেন আমরা সবগুলো আংশিক ভগ্নাংশ নির্ণয় করতে পারবো। তো আংশিক ভগ্নাংশ সম্বন্ধে জানার জন্য আমাদেরকে যেটা আসলে বুঝতে হবে, আমরা যদি আমাদের পরবর্তী স্লাইডে যাই, আংশিক ভগ্নাংশটা আসলে কি একটা বীজগাণিতিক ভগ্নাংশ নির্ণয় করে। এখন বীজগাণিতিক ভগ্নাংশগুলো কি? বীজগাণিতিক ভগ্নাংশের লব হচ্ছে একটা বহুপদী, হর হচ্ছে একটা বহুপদী। আমরা যদি লবটাকে এক্স এর একটা বহুপদী এবং হরকেও যদি এক্স এর একটা বহুপদী চিন্তা করি তাহলে আমরা একই সাথে এভাবেও বলতে পারি যে আমাদের লবের যে বহুপদীটা সেটা আমরা এক্স এর একটা ফাংশন যাকে আমরা এন অফ এক্স বলতে পারি, এবং হরকে আমরা এক্স এর একটা ফাংশন যা ডি অফ এক্স বলতে পারি। তাহলে আমরা বীজগাণিতিক ভগ্নাংশকে সহজ ভাষায় বলতে পারি যে এন অফ এক্স ডিভাইডেড বাই ডি অফ এক্স, যেখানে এন অফ এক্স একটা বহুপদী, ডি অফ এক্স একটা বহুপদী। তাহলে আমাদের আংশিক ভগ্নাংশ জানার আগে আমাদের একটু বহুপদী সম্বন্ধে জানতে হবে। তো আমরা এখন বহুপদী সম্বন্ধে একটু হালকা পাতলা জানবো, খুব দ্রুত জানার চেষ্টা করবো, এবং তারপরে বহুপদীর মাত্রা সম্বন্ধে একটু দ্রুত জানার চেষ্টা করবো যাতে আমরা আংশিক ভগ্নাংশ টপিকটা পরিপূর্ণভাবে বুঝতে পারি। তাহলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি বহুপদী কি। বহুপদী হচ্ছে যে আমরা যদি একটা রাশি নিই, সেই রাশিতে যে এক বা একাধিক পদ থাকবে, যদি সেটা বহুপদী হয়, পদগুলো এক বা একাধিক চলকের হবে এবং চলকের ঘাতগুলো অবশ্যই পূর্ণ সংখ্যা হবে এবং ঋণাত্মক হতে পারবে না, অর্থাৎ অঋণাত্মক হবে। অঋণাত্মক বলতে বোঝায় শূন্য এবং সকল ধনাত্মক সংখ্যাকে। এখন আমরা যদি খুব দ্রুত কিছু উদাহরণের মাধ্যমে দেখি যে আসলে বহুপদী রাশি কোনগুলো আর বহুপদী রাশি না কোনগুলো, তাহলে আমরা জিনিসটা একটু খুব ক্লিয়ার হয়ে যেত। আমরা যদি এখানে একটু লেখার চেষ্টা করি, একটা রাশি যদি লিখি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5। এখন প্রশ্ন হচ্ছে এটা কি একটা বহুপদী কিনা। এখানে প্রথম যে পদটা দেখতে পাচ্ছি সেখানে এক্স এর পাওয়ার হচ্ছে 2, দুঃখিত, সেখানে এক্স এর পাওয়ার 2, পরবর্তী যে পদ সেখানে এক্স এর পাওয়ার 1, এবং পরবর্তী লাস্ট যে পদ সেখানে এক্স এর পাওয়ার আসলে 0, এবং 0 কিন্তু একটা অঋণাত্মক সংখ্যা, অর্থাৎ এখানে সবগুলো চলকের পাওয়ার কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাই এটা অবশ্যই একটা বহুপদী। আমরা যদি আমাদের পরবর্তী উদাহরণটাতে যাই সেখানে আমরা দেখতে পাবো এক্স টু, দুঃখিত, এটাকে আমি যদি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার্ড ওয়াই প্লাস 3y এক্স স্কোয়ার্ড প্লাস 5y কিউব এক্স। আমরা যদি এই রাশিটার দিকে তাকাই, এখানে প্রথম পদে এক্স এর পাওয়ার হচ্ছে 4, পরের পদে এক্স এর পাওয়ার 2, এখানে ওয়াই এর পাওয়ার 1, এখানে ওয়াই এর পাওয়ার হচ্ছে 1, এক্স এর পাওয়ার হচ্ছে 2, এবং লাস্টে ওয়াই এর পাওয়ার এখানে 3, এক্স এর পাওয়ার এখানে 1। অর্থাৎ আমরা প্রতিটা পদই যদি চিন্তা করি আলাদা আলাদা, কোনো পদই আমাদের বহুপদী হওয়ার জন্য যে শর্ত সেগুলো লঙ্ঘন করেনি, সবগুলো চলকের ক্ষেত্রে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাই এটা অবশ্যই বহুপদী। আমরা যদি আমাদের পরবর্তী উদাহরণে চলে যাই তাহলে আমরা এভাবে লিখতে পারি 8x কিউব
minus 3x squared divided by y plus 5y squared x। এখানে আমরা যদি প্রথম পদটা দেখি, প্রথম পদে x এর পাওয়ার, x এর যেই ঘাত বা পাওয়ার সেটা হচ্ছে 3 একটা অর্ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং শেষের যে পদ সেখানে y এর পাওয়ার 2 x এর পাওয়ার 1, এখানেও কোনো সমস্যা নেই। আমরা মাঝখানের পদটা যদি দেখি, এখানে x এর পাওয়ার 2 একটা অর্ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানেও কোনো সমস্যা নেই। কিন্তু এখানে নিচে যেই yটা আছে সেটাকে আসলে এইভাবে লেখা যায়, সেটা হচ্ছে যে আমরা যদি এইভাবে লিখি তাহলে 3x স্কোয়ার্ড y টু দি পাওয়ার -1 বা y ইনভার্স 1। এখন y এর পাওয়ার এখানে যেহেতু -1 যেটা একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে পুরো রাশিটাই আসলে বহুপদী হতে পারবে না, তাই আমরা এখানে একটা ক্রস দিয়ে দিলাম। তারপরের উদাহরণটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে অনেকটা এরকম 5y³ - 3x টু দি পাওয়ার -2 y প্লাস 3x স্কোয়ার্ড y প্লাস 2x স্কোয়ার্ড -7। এখন এখানেও আমরা যদি খেয়াল করি, এই পদটা যতগুলো চলক আছে, এখানে আমরা চিন্তা করতে পারি x y উভয় চলকে আছে এবং প্রত্যেকের পাওয়ার 0 করে আছে, যেটা আমাদের বহুপদী হওয়ার জন্য কোনো সমস্যা না। তারপর এই পদটাও কোনো সমস্যা না, এই পদটাও আসলে সমস্যা না, এই পদটাও সমস্যা না। কিন্তু এই পদটা যদি একটু ভালো করে খেয়াল করি, এখানে y এর পাওয়ার 1 সেটা সমস্যা না, কিন্তু x এর পাওয়ার এখানে -2 যেহেতু একটি ঋণাত্মক সংখ্যা, তাই অ্যাকচুয়ালি এটাকে আমরা বহুপদী বলতে পারবো না, এটা আসলে আমাদের বহুপদী হবে না। তাহলে এখন আমরা যেহেতু বুঝতে পারছি যে আমাদের বহুপদী কোনগুলা এবং বীজগণিতিক ভগ্নাংশগুলো আসলে আর কিছুই না, জাস্ট লবে একটা বহুপদী, হরে একটা বহুপদী, তাহলে আমরা যদি আমাদের পরবর্তী স্লাইডে খেয়াল করি কিছু বীজগণিতিক ভগ্নাংশের উদাহরণ, তাহলে আমাদের জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমাদের 4টা বীজগণিতিক ভগ্নাংশ দেওয়া আছে। 4টা বীজগণিতিক ভগ্নাংশ লব এবং হরে হচ্ছে যে কিছু কিছু লব হরে হচ্ছে 2 চলক বিশিষ্ট, কিছু কিছু 1 চলক বিশিষ্ট, সেটা ব্যাপার না, কিন্তু আমাদের কথা হচ্ছে প্রত্যেকটাই লব হরে বহুপদী আছে, তো এগুলো বীজগণিতিক ভগ্নাংশ। এবং চাইলে প্রত্যেকটা বীজগণিতিক ভগ্নাংশেরই আমরা আংশিক ভগ্নাংশ নির্ণয় করতে পারি, যেহেতু লবে হরে সবগুলোই বহুপদী আছে। আচ্ছা, এরপরে যদি আমরা বহুপদীর মাত্রা কি জিনিস সেটা সম্বন্ধে যদি জানতে চাই, আসলে বহুপদী কি? বহুপদী হচ্ছে অনেকগুলো পদ নিয়ে গঠিত একটা রাশি। এখন বহুপদীর মাত্রা নির্ণয়ের জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা পদে যতগুলো চলক আছে সেই চলকগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা পাওয়ার নিয়ে আমরা যোগ করব। যোগ করে যেই যোগফলটা পাবো সেটা হচ্ছে ওই পদের জন্য মাত্রা। এখন এভাবে আমরা বহুপদীতে যতগুলো পদ আছে সবগুলো পদের জন্য একটা মাত্রা বের হবে, এবং সেই পদগুলোর মাত্রাগুলোর মধ্যে যেই পদের মাত্রাটা বৃহত্তম হবে সেই মাত্রাটাই হচ্ছে আমাদের বহুপদীর মাত্রা। আমরা যদি একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমরা যদি এখানে খেয়াল করি, এটা একটা পদ, 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 এটা একটা পদ। তাহলে এই যে বহুপদী, এটা অবশ্যই একটা বহুপদী, সেটা আমরা এখন পুরোপুরি নিশ্চিত। এখন আমাদেরকে যেটা দেখতে হবে, এখানে চলক আছেই শুধু প্রথম পদে, চলক আছেই শুধু x এর পাওয়ার 4, তাহলে এই পদের আমাদের পাওয়ার হচ্ছে বা মাত্রা হচ্ছে 4। আমরা পরের পদে যদি আসি, এখানে x এর পাওয়ার 2, y এর পাওয়ার 1, z এর পাওয়ার 1, আমরা যদি যোগ করি 2 + 1 + 1, তাহলে আমরা পাচ্ছি 4। তার মানে এই পদের মাত্রাও আমাদের 4। আমরা যদি পরের পদে আসি, এখানে y এর পাওয়ার 1, z এর পাওয়ার 1, তাহলে এই পদের মাত্রা যেটা হবে সেটা হচ্ছে 1 1 1 2, তাহলে আমাদের এই পদের মাত্রা পেলাম 2। পরের পদে যদি আসি, আমরা এখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 2, z এর পাওয়ার 2, তাহলে আমরা যদি যোগ করি 1 + 2 + 2 সমান হচ্ছে 5, তাহলে আমাদের এই যে পদটা সেই পদের মাত্রা কিন্তু 5। এবং তারপরের পদে হচ্ছে 3 এবং 1 যদি আমরা যোগ করি তাহলে আমরা 4 পাচ্ছি। আমরা যদি এখানে দেখি, আমাদের সবচেয়ে বড় যে মাত্রাটা সেটা হচ্ছে 5, অর্থাৎ যেটা আমরা এই পদটা থেকে পেয়েছি। তার মানে আমাদের যেই বহুপদীর মাত্রা সেটা হবে 5, অর্থাৎ আমাদের এই বহুপদীর যে মাত্রা সেটা যদি আমরা একটু লিখে ফেলি, সেটা হবে আমাদের 5। এখন আমরা যদি পরের বহুপদীতে আসি, আমাদের এখানে আমাদের যে জিনিসটা একটু টেকনিক্যালি খেয়াল করতে হবে, বহুপদীর মাত্রা জিনিসটা আমরা সবাই মোটামুটি বুঝি, কিন্তু আমরা যে জিনিসটা ভুল করে ফেলি, আমরা পদ চিনতে ভুল করে ফেলি। আমাদেরকে এখানে আমরা অনেকে মনে করি এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। কথাটা সত্য, কথাটা আংশিকভাবে সত্য, কারণ এখানে আসলে দুটো পদ আছে। আমরা যদি খেয়াল করি, a স্কোয়ারটা b এর সাথেও গুণ হবে, মাইনাস c এর সাথেও গুণ হবে। একইভাবে এই b স্কোয়ারটা c এর সাথে গুণ হবে, মাইনাস a এর সাথে, এই c স্কোয়ারটা a স্কোয়ারের সাথে এবং মাইনাস b এর সাথে। আমরা যদি
একটা একটু ভেঙে লেখার চেষ্টা করি, তাহলে এ স্কোয়ার যখন বি এর সাথে গুণ হবে তাহলে এটা হবে এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি। তাহলে একইভাবে এই বি স্কোয়ার সি মাইনাস এ এখান থেকেও আমরা পাবো যে প্লাস বি স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার, এবং পরেরটা থেকে আমরা পাবো সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি। আচ্ছা, আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো, দুঃখিত, এটা আসলে এ হবে। তাহলে আমরা যদি একটু ইরেজারটা নিয়ে একটু, জি একটু দুঃখিত, একটু সময় নিচ্ছি। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, তাহলে এখানে আমাদের এই যে পদটা, এই পদটা থেকে আসলে দুটো পদ আছে, সেটা হচ্ছে এ স্কোয়ার্ড বি মাইনাস এ স্কোয়ার্ড সি। তাহলে আমাদেরকে এরকম যখন কমন আকারে থাকবে, অর্থাৎ এ স্কোয়ারের সাথে আরেকটা আরেকটা যেটাকে আমরা বলতে পারি যে একটা উৎপাদক, যেটা এখানে গুণ আকারে আছে স্কোয়ারের সাথে, সেটা যখন এভাবে থাকবে, তখন আমাদেরকে যখন আমরা মাত্রা নির্ণয় করতে যাব, আমরা যদি সেটা ভেঙে করলে আমাদের জন্য বোঝা সহজ, কিন্তু আমরা যদি না ভেঙে করে বুঝতে চাই, আমাদেরকে বুঝতে হবে এ স্কোয়ারটা গুণ হবে বি এর সাথে এবং এ স্কোয়ারটা গুণ হবে সি এর সাথে। তাহলে আমাদের যেই পদটা তৈরি হবে সেটা হবে এ স্কোয়ার বি। এ স্কোয়ার বিতে এর পাওয়ার হচ্ছে 2, বি এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এর পাওয়ার হবে 3, এবং এভাবে এখানে প্রতিটা পদের পাওয়ারই হবে 3। আমরা যদি খেয়াল করি, এটাও 3, এটাও 3, এ সি স্কোয়ারও 3, সি স্কোয়ার বি এটাও 3। তার মানে আমরা যখন এরকম সি স্কোয়ারের সাথে কোনো একটা কিছু গুণ আকারে দেখব, গুণ আকারে যখন দেখব, তখন আমরা সর্বোচ্চ পাওয়ারগুলো দেখে বোঝার চেষ্টা করব আসলে বহুপদীটার, আমরা যে পদটার কথা চিন্তা করছি ওই পদটার মাত্রা কত হবে, এবং ওইটাই যদি আমাদের বৃহত্তম মাত্রা হয় তাহলে ওটাই তো আমাদের বহুপদীর মাত্রা হবে। তাহলে আমাদের এখানে যতগুলো পদ আছে সবগুলো পদের মাত্রাই যেহেতু 3, আমাদের বহুপদের মাত্রাও 3। আচ্ছা, আমরা যদি পরের উদাহরণটা খেয়াল করি, দুঃখিত, আমরা যদি পরের উদাহরণটা খেয়াল করি তাহলে আমাদের জিনিসটা আশা করি আরেকটু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু হোল স্কোয়ার, এই দুটোটা গুণ আকারে আছে। এখান থেকে কয়েকটা পদ বের হবে আসলে। এখান থেকে আসলে এখানে যেহেতু এক্স প্লাস টু হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, সেটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এ স্কোয়ার প্লাস টু এবি মানে হচ্ছে 4x প্লাস 4, এবং 9x কিউব এটাও একটা পদ। এই পদের মাত্রা কত? এই পদের মাত্রা হচ্ছে 3। এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, যেটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে আসলে এই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 পুরোটা গুণ আকারে আছে। আমরা যদি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র দিয়ে ভেঙে লিখি তাহলেই আমরা সেটা দেখতে পাচ্ছি। এখন আমাদেরকে যেটা বুঝতে হবে, এক্স স্কোয়ার এখানের প্রতিটা পদের সাথে একবার গুণ হবে, এবং এই মাইনাস ওয়ানটাও এখানের প্রতিটা পদের সাথে গুণ হবে। তাহলে আমরা প্রতিটা পদ আলাদাভাবে গুণ করার দরকার নেই আমরা যখন বহুপদের মাত্রা নির্ণয় করতেছি। আমাদের শুধু এটা বুঝলেই হবে, আমাদের যখন গুণ হবে, গুণ হয়ে আমাদের যে নতুন পদগুলো তৈরি হবে, সেই পদগুলোর মধ্যে আসলে সবচেয়ে বড় যে ঘাতটা আসতে পারে সেটা কত আসতে পারে, সেটা কোনখান থেকে সবচেয়ে বড় পাওয়ারটা আসবে সেটা যদি আমরা খেয়াল করি, এই যে আমাদের উৎপাদকটা, সেখানে এখানে আমাদের এক্স এর পাওয়ার 2, এবং এই মাইনাস ওয়ানের সাথে তো এক্স এর পাওয়ার 0। তো এখানে এক্স এর পাওয়ার হচ্ছে যে এখানে এক্স এর পাওয়ার যেহেতু 2, তাই আমাদের এই উৎপাদকটার মধ্যে এই জায়গা থেকে আমাদের সর্বোচ্চ পাওয়ারটা আসবে এক্স এর, এবং এই যে রাশিটা আছে বা উৎপাদকটা আছে, সেখানে আমাদের এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 2, এখানে এক্স এর পাওয়ার 1, এখানে এক্স এর পাওয়ার 0। তাহলে আমাদের এই যে এক্স এর পাওয়ার এখানে 2, এটাই হচ্ছে এই রাশির মধ্যে সর্ববৃহৎ মাত্রা। তাহলে এই এক্স স্কোয়ারের সাথে যদি আমরা এক্স স্কোয়ার যখন গুণ হবে, শুধুমাত্র তখনই আমাদের এক্স টু দি পাওয়ার 4 হবে, এবং অন্য কোনো ক্ষেত্রেই কিন্তু আমরা এক্স টু দি পাওয়ার 4 পাবো না। হয়তো এক্স স্কোয়ারের সাথে এক্স যখন গুণ হবে আমরা এক্স কিউবালা একটা পদ পাবো, বা এক্স স্কোয়ারের সাথে যখন একটা ধ্রুবপদের গুণ হবে তখন আমরা এক্স স্কোয়ার্ডের একটা পদ পাবো। আবার যখন ধ্রুবপদে গুণ হবে তখন আমরা ধ্রুবপদের একটা রাশি পাবো। কিন্তু আমরা এক্স টু দি পাওয়ার 4 এর যে পদটা, সেটা একটা পদই পাবো। সেটা হবে যে এখানে
এখানের সর্বোচ্চ পাওয়ার যেটা সেটা এক্স স্কোয়ার, এবং এখানের এক্স স্কোয়ার যখন গুণ হবে এবং গুণ হয়ে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত হবে সেটা যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে এক্স, এখানেও এক্স স্কোয়ারের সহগ 1, এখানেও এক্স স্কোয়ারের সহগ 1, তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ হবে 1। যদিও আমাদের এখানে সহগটা বিষয় না, কিন্তু আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের এখানে যখন আমরা গুণটা করব, গুণটা শেষ করলে আমাদের এক্স টু দি পাওয়ার 4 সম্বলিত একটা পদ অবশ্যই থাকবে এবং আরও কিছু জিনিস থাকবে এবং লাস্টে 9x কিউব থাকবে। কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্স টু দি পাওয়ার 4ই হচ্ছে আমাদের সর্ববৃহৎ ঘাত বিশিষ্ট পদ। তাহলে আমাদের এই যে বহুপদীটা আমাদেরকে দেওয়া ছিল, এই বহুপদীর মাত্রা হবে আমাদের 4। আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। আমরা যেহেতু বহুপদীর মাত্রা সম্বন্ধে জেনেছি, এখন আমাদেরকে বুঝতে হবে ভগ্নাংশ আমরা জানি 3 প্রকার: প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। আমরা যখন ছোটবেলায় পাটিগণিত করতাম তখন আমরা প্রকৃত, অপ্রকৃত, মিশ্র ভগ্নাংশের সাথে পরিচিত ছিলাম। এখন আমরা এখানে যখন বীজগাণিতিক ভগ্নাংশ দেখছি, যেগুলোকে আমরা আংশিক ভগ্নাংশে খুব দ্রুতই প্রকাশ করা শিখব, সেগুলো প্রকৃত, অপ্রকৃত, মিশ্র হতে পারে। এখন প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে লবের মাত্রা। আমরা মাত্রা সম্বন্ধে জানি, লবে যে বহুপদী তার মাত্রা হবে হরের মাত্রার চেয়ে কম। আমি যদি একটা উদাহরণ দিয়ে দেখাতে চাই এরকম একটা প্রকৃত ভগ্নাংশ, যেমন ধরা যাক উপরে উপরে হচ্ছে এক্স স্কোয়ার্ড মাইনাস 5x প্লাস 6, এটা হচ্ছে লব। এখানে অবশ্যই বোঝা যাচ্ছে লবের মাত্রা হচ্ছে 2। আমি যদি এখন এখানে হরে লিখি x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু 3x মাইনাস 7। এখন আমরা যেহেতু বহুপদীর মাত্রার সম্বন্ধে শিখেছি, তাহলে আমরা জানি নিচে যে হর, সেই হরের বহুপদীর মাত্রা হবে 1, কারণ এটার সাথে যখন এটা গুণ হবে তখন আমরা সর্বোচ্চ আমরা পাবো এক্স স্কোয়ার্ড, এবং পরে এটার সাথে যখন এটার গুণ হবে তখন এক্স স্কোয়ার্ডের সাথে এই এক্স গুণ হয়ে এক্স কিউব। তাই আমাদের হরের যেই বহুপদী সেটার মাত্রা হচ্ছে 3। এখন এখানে দেখা যাচ্ছে যে হরের মাত্রা 3 কিন্তু লবের মাত্রা 2, অতএব এটা হচ্ছে আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লবের মাত্রা হরের মাত্রা সমান হবে, অথবা অথবা লবের মাত্রাটা বড় হবে। যেমন আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি, যেমন 3x স্কোয়ার্ড ডিভাইডেড বাই এক্স মাইনাস 5 ইন্টু 3x প্লাস 8। এখানে লবের মাত্রা হচ্ছে 2 এবং হরের মাত্রা এখানে 1, এখানে 1, অর্থাৎ হরের মাত্রা হচ্ছে আমাদের 2। তার মানে এই যে ভগ্নাংশটা সেটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। অথবা আমরা যদি আরেকটু দেখি, আমরা যদি এভাবে দেখি যে উপরে হচ্ছে যে ধরা যাক এখানে এক্স স্কোয়ার্ড, এখানে আমরা যদি ধরি যে 3x কিউব আছে, এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 6। তাহলে আমাদের লবের মাত্রা হচ্ছে 3, হরের মাত্রা হচ্ছে 2, অতএব এটাও আমাদের একটা অপ্রকৃত ভগ্নাংশ। এখন আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ আসলে কি? অপ্রকৃত ভগ্নাংশের আরেকটা রূপ হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আমরা ছোটবেলায় দেখেছি যে আমরা অপ্রকৃত ভগ্নাংশ যখন থাকে তাকে মিশ্র ভগ্নাংশে লিখতে পারি, আবার মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে পারি। যেমন এখানে যেটা দেখতে পাচ্ছি 7 সমস্ত 5/2, যেটা আমরা ছোটবেলায় পড়তাম, এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। আসলে আমরা যদি এই মিশ্র ভগ্নাংশটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে এখানে 5ই থাকবে এবং 5 7 35 আর 2 যোগ করলে 37। এটা আসলে 37/5। 37/5কে আমরা চাইলে মিশ্র ভগ্নাংশে নিয়ে এভাবে লিখতে পারি। আবার 8/3 হচ্ছে আমাদের একটা অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা চাইলে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে পারি। সেটা কিভাবে? আমরা যদি 3কে 8 দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাই 3 দুগুণা 6, 8 থেকে 6 গেলে 2। তাহলে আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে 2 সমস্ত 3 ভাগের উপরে যাবে, ভাগশেষটা 2 সমস্ত 3 ভাগের 2। অতএব যে 8/3 এটাকে আমরা চাইলে এভাবেও মিশ্র ভগ্নাংশে লিখতে পারি। এখন আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা যেহেতু পাটিগাণিতিক যে ভগ্নাংশগুলো ছিল সেগুলোকে আমরা অপ্রকৃতকে মিশ্রতে নিতে পারতাম, আমাদের বীজগাণিতিকও যদি থাকে, আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য কোনো বীজগাণিতিক ভগ্নাংশ যদি অপ্রকৃত থাকে তাহলে সেটাকে আগে আমরা মিশ্র ভগ্নাংশে নিব। মিশ্র ভগ্নাংশে নিলে কি হয় সেটাই আমরা এখন দেখব। এখন আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের কাছে যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে আমরা সেটাকে মিশ্র ভগ্নাংশে কিভাবে নিব। আমি এখানে একটা ভগ্নাংশ লিখি, ধরা যাক এটা হচ্ছে, এখানে হচ্ছে 5x, হরে লবে হচ্ছে 3x স্কোয়ার্ড মাইনাস 5x প্লাস 6। এখন এটাকে যদি আমাদের মিশ্র ভগ্নাংশে বুঝাই যাচ্ছে এখানে উপরে লবের মাত্রা 2, হরের মাত্রা 1, তাহলে অবশ্যই এটা একটা মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। এখন এটাকে মিশ্র ভগ্নাংশে নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে 5x কে এটা দিয়ে ভাগ দিতে হবে।
আমরা যদি যেভাবে আমরা ছোটবেলায় করতাম ওইভাবে ভাগ দিয়ে যদি বের করি যে মিশ্র ভগ্নাংশটা কীরকম হবে, তাহলে 5x-কে 3x² দিয়ে কত দিয়ে গুণ দিলে 3x² হবে? আমরা যদি এখানে নিচে 5 রাখি, উপরে 3 রাখি, এখানে একটা x রাখি, তাহলে এটা দিয়ে যখন আমরা 5x-কে গুণ দিব আমরা এখানে পাবো 3x²। এবং আমরা যখন এই জিনিসটাকে এই জিনিসটাকে যখন এটা দিয়ে গুণ দিব 3/5x, তখন আমরা পাবো হচ্ছে 3x প্লাস 3x। তাহলে আমরা যদি প্লাস 3xটা এখানে লিখি, তাহলে আমরা যদি এবার বিয়োগ করি, এখানে পাচ্ছি 0, এখানে পাচ্ছি হচ্ছে আমরা -8x প্লাস 6। এখন আবার যদি আমরা ভাগ দেওয়ার চেষ্টা করি 5কে, তাহলে আমরা লিখতে পারি যে এখানে আমরা লিখতে পারি -1। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে তাহলে এখন যদি আমরা একটা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে নিতে চাই, ধরা যাক একটা ভগ্নাংশ আমার কাছে দেওয়া আছে, হরে হচ্ছে যে 5x, উপরে হচ্ছে 3x² মাইনাস 5x প্লাস 6। তাহলে আমি আগে আমরা ছোটবেলায় যেভাবে ভাগ করতাম ওভাবে একটু ভাগ করে দেখি। 5x 3x² মাইনাস 5x প্লাস 6। তাহলে এখন আমাদের এটাকে কত দিয়ে গুণ করলে 3x² হবে? আমরা জানি আমরা যদি নিচে এখানে 5 নিই, উপরে একটা 3 নিই, এখানে একটা x নিই, তাহলে গুণ করলে আমরা পাবো 3x²। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে আমরা পাচ্ছি -5x প্লাস 6। এখন কি 5x দিয়ে এটা আবার ভাগ যাবে? হ্যাঁ, যাবে। আমরা যদি এখানে -1 লিখি, তাহলে -1কে 5x দিয়ে গুণ দিলে -5x পাচ্ছি, এবং আমাদের ভাগশেষ হিসেবে থেকে যাচ্ছে 6। তাহলে আমাদের ভাগশেষ হিসেবে 6 থেকে যাচ্ছে, 5x কে আর 6 দিয়ে ভাগ দেওয়া যাবে না। যদি ভাগ দিতে চাই তাহলে আমাদের ভাগফলে x এর পাওয়ার ঋণাত্মক চলে আসবে, তাহলে আমাদের সেটা বহুপদী থাকবে না। তাহলে আমরা যেটা এখন করতে পারি, আমরা এই যে আমাদের এই যে অপ্রকৃত ভগ্নাংশ ছিল সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিলে এভাবে লিখতে পারি যে 3/5x মাইনাস 1 প্লাস আমরা যদি একটু আগের স্লাইডে যাই, আগের স্লাইডে গেলে আমরা বুঝতে পারবো আমাদের এখানে যে 8/3কে আমরা লিখেছি 2 সমস্ত 2/3, এখানে আসলে বোঝা যাচ্ছে যে 2 আর 2/3 এর মধ্যে আসলে যোগ সম্পর্ক আছে। আমি যদি জিনিসটা আবার একটু ক্লিয়ার করে দিই, 2 যোগ 2/3, আসলে এখানে জিনিসটা এই ফর্মে আছে। এবং একইভাবে এখানে যেই 7 সমস্ত 2 ভাগের 5 আছে সেটাও আসলে এভাবে আছে যে 7 এর সাথে 2/5 যোগ আকারে আছে। তাহলে আমরা যদি আমাদের পরের স্লাইডটাতে দেখি, তাহলে এখানে আমরা যেটা লিখতে পারি এটাকে, সেটা হচ্ছে এইটা যোগ হচ্ছে যে আমাদের যে অপ্রকৃত ছিল সে অপ্রকৃতটা এখন প্রকৃত হয়ে যাবে। যেমন আমাদের ভাজক ছিল যে 5x থাকবে, এবং উপরে আমাদের থাকবে হচ্ছে দুঃখিত। আচ্ছা, তাহলে আমাদের এখানে যদি 5x থাকে, আমাদের এখানে যে ভাগশেষটা, সেই ভাগশেষটা এখানে উপরে থাকবে। উপরে যদি 6 থাকে, তাহলে আমরা যেই ভগ্নাংশটা পাচ্ছি এটা হচ্ছে যে প্রথমে একটা রাশি, তারপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ এখানে নিচে হরের পাওয়ার 1, উপরে হরের পাওয়ার 0। আচ্ছা, তাহলে আমরা যদি আরেকটা উদাহরণ একটু দেখার চেষ্টা করি, আমাদের সেই উদাহরণটা কিরকম হবে। আমরা যদি আরেকটা উদাহরণ দেখার চেষ্টা করি, সেটা আমরা যদি এভাবে লিখি, x minus 1 into 7x minus 5 divided by x minus 2 into x minus 4। এখন এই ভগ্নাংশটা আসলে এটা কি অপ্রকৃত না প্রকৃত? অবশ্যই অপ্রকৃত, কারণ এখানে উপরেও লবের মাত্রা 2, নিচেও হরের মাত্রা 2। তাহলে এখন আমরা যদি এটা একটু গুণ করে দেন এরপর লিখি, তাহলে আমরা পাচ্ছি 7x², তাহলে -7x, এখান থেকে আমরা পাচ্ছি -7x এবং -5x, অর্থাৎ আমরা পাচ্ছি -12x, তারপর আমরা পাচ্ছি +5, নিচে আমরা পাচ্ছি x², এখান থেকে পাচ্ছি -4x, দেন -2x মানে -6x, +4 দুগুণা 8। আমরা এরকম জিনিসটা পাচ্ছি। এখন দেখাই যাচ্ছে এখানে x², এখানেও x² মাত্রা, তাহলে এটা অপ্রকৃত। আমরা যদি এখন এটাকে ভাগ দিয়ে যদি আমরা এভাবে লিখি যে x² মাইনাস 6x প্লাস 8 ডিভাইডেড বাই 7x² মাইনাস 12x, একটু দুঃখিত জিনিসটা বারবার আসছে। আচ্ছা, 7x²
মাইনাস 12x প্লাস 5। এখন আমরা যদি দিই এখানে 7 দিয়ে ভাগ যাবে, তাহলে আমরা যদি লিখি 7x স্কোয়ার, দেন 7 দিয়ে যদি এখানে গুণ দিই তাহলে 6 7 মাইনাস 42x প্লাস 7 8 56। তাহলে আমরা যদি এটা হচ্ছে যে আসলে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। আমি একটু ক্লিয়ার করে লিখছি। এটা আসলে প্লাস, এটা হচ্ছে মাইনাস। আমরা যদি বিয়োগ দিই এটাও মাইনাস হয়ে যাবে, এখান থেকে এই দুটোটা কাটাকাটি যাবে। তারপর এখানে প্লাস 42 থেকে যদি মাইনাস 12 যায় তাহলে 0 প্লাস 4 থেকে 1 গেলে হয় 30x। দেন আমাদের এখান থেকে মাইনাস হচ্ছে আমরা পাচ্ছি 51। এখন এটা দিয়ে যে ভাজকটা এক্স স্কোয়ার সেটা দিয়ে আর ভাগ যাবে না, তাহলে আমাদের এই যে অপ্রকৃত ভগ্নাংশটা আছে সেটাকে আমরা মিশ্রতে নিলে এভাবে লিখতে পারি যে 7 প্লাস আমাদের হরের মতো থাকবে এক্স স্কোয়ার্ড মাইনাস 6x প্লাস 8, বা এটা যদি উৎপাদক ফর্মেও লিখতে চাই সেভাবেও লেখা যাবে প্রথমে যেটা ছিল, এবং উপরে থাকবে আমাদের ভাগশেষ যেটা হচ্ছে 30x মাইনাস 51। এখন আমাদের এখান থেকে বোঝার বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা যদি এই প্রথম উদাহরণ দ্বিতীয় উদাহরণটাই খেয়াল করি, দ্বিতীয় উদাহরণে হচ্ছে লবের মাত্রা এবং হরের মাত্রা সেম, লবের মাত্রা হরের মাত্রা সেম, তার মানে তাদের মাত্রার পার্থক্য হচ্ছে যে মাত্রার পার্থক্য 0। এবং যদি মাত্রার পার্থক্য 0 থাকে তাহলে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করলে সবসময় অপ্রকৃত ভগ্নাংশকে যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি সেটা একটা নির্দিষ্ট ফর্মে যাবে। সেটা কোন ফর্মে যাবে? সেটা হচ্ছে প্রথমে সামনে একটা ধ্রুবক পদ আসবে a প্লাস, এখানে যদি আমরা লিখি এখানে আমাদের যে হরটা সেটা তো হরের মতো থেকে যাবে x মাইনাস 2 ইন্টু আমাদের হবে এখানে x মাইনাস 4। এবং এখান থেকে আমাদের পাওয়ারের পার্থক্য আমাদের লবের মাত্রা কত, লবের মাত্রা যত তার থেকে পাওয়ার হচ্ছে 1 কমে যাবে। তার মানে এখানে এই উদাহরণে যেহেতু আমাদের লবের মাত্রা 2, আমাদের যদি পাওয়ার 1 কমে যায় তাহলে আমরা পাবো হচ্ছে যে 1 মাত্রার একটা বহুপদী। আমরা যদি লিখি 1 মাত্রার, হাতের লেখাটার জন্য আমি একটু দুঃখিত, আসলে গ্রাফিক্স ট্যাবে লিখতে গিয়ে একটু হাতের লেখাটা খারাপ হয়ে যাচ্ছে, দুঃখিত। তাহলে আমাদের যদি এরকম একটা অপ্রকৃত ভগ্নাংশ থাকে তাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিলে সবসময় এই ফর্মেট পাবো, অর্থাৎ একটা ধ্রুব সংখ্যা প্লাস হর এবং তার উপরে পাওয়ার হচ্ছে যে 1 কমে যাবে। যেহেতু এখানে আমাদের পাওয়ার 2 ছিল তাই এক্ষেত্রে আমরা পাচ্ছি 1 মাত্রার বহুপদী। আচ্ছা, ভালো কথা। তাহলে আমাদের যদি এরকম থাকে, এরকম থেকে থাকে যদি পাওয়ারের পার্থক্য লবের পাওয়ার যদি 2 হয় মাত্রা এবং হরের পাওয়ার যদি 1 হয়, তাহলে পাওয়ারের পার্থক্য যদি 1 হয়, আগের বার ছিল পাওয়ারের পার্থক্য 0, এবার যদি পাওয়ারের পার্থক্য 1 হয় তাহলে সেই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? যদি পাওয়ারের পার্থক্য 1 হয়ে যায়, তখন সেটাকে আমরা লিখতে পারি ax প্লাস বি প্লাস আমাদের যে হর সেটা তো হরের মতোই থাকবে 5x, হর 5x এর হরটা হরের মতোই থাকবে। এবং উপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে তখন আমাদের পাওয়ার 1 কমছিল লব থেকে, এখন লব থেকে পাওয়ার 2 কমবে। এখন আমাদের লবের যেই মাত্রা ছিল সেটা ছিল 2, এখন সেখান থেকে যদি পাওয়ার 2 কমে যায় তাহলে আমরা পাবো যে x⁻0, অর্থাৎ আমরা একটা ধ্রুবক পদ পাবো। এক্ষেত্রে আমরা পাবো যে 0 মাত্রার বহুপদী। অর্থাৎ আমাদের মূল কথা হচ্ছে আমরা পাবো হচ্ছে যে পাওয়ার 2 কমে যাবে। আমাদের যেই মিশ্র ভগ্নাংশের মধ্যে এখানে যোগের পর আমরা যেই প্রকৃত ভগ্নাংশটা লিখি তার লবে আমাদের প্রথমে যে লব ছিল তার পাওয়ার থেকে কত কমে যাবে? 2 কমে যাবে, এবং এখানে সামনে আসবে ax প্লাস বি। এবার যদি আমরা দেখি আমাদের ফর্মের সাথে মিলছে কিনা তাহলে আমরা বুঝবো এখানে আমাদের যেটা ছিল আমরা হচ্ছে যখন মিশ্র ভগ্নাংশ প্রকাশ করছি আমরা এরকম পাইছি। এখন এটাই হচ্ছে আমাদের ax, এই -1টাই হচ্ছে আমাদের b, এবং উপরে দেখতে পাচ্ছি আমরা 0 মাত্রার একটা বহুপদী এবং নিচে হচ্ছে 5x। আমরা কিন্তু ঠিক এই জিনিসটাই দেখলাম যে আমরা এটা পাওয়ার কথা ছিল এবং আমরা এরকমই পাইছি। এখানে x এর সহগ a এর মান হচ্ছে 3/5, b এর মান হচ্ছে -1। এবং পরের উদাহরণেও যদি আমরা দেখি, পরের উদাহরণে আমাদের পাওয়ার কথা ছিল, পাওয়ার যেহেতু সেম লবে এবং হরে, তাহলে আমাদের পাওয়ার কথা ছিল একটা ধ্রুবপদ যোগ নিচে হচ্ছে আমাদের হরটা এবং উপরে হচ্ছে 1 মাত্রার বহুপদী। এবং আমরা যখন এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করছিলাম
আংশিক ভগ্নাংশ না, দুঃখিত, আমরা যখন এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করেছিলাম আমরা পাইছিলাম একটা ধ্রুবপদ যেটা হচ্ছে আমাদের এ কে ডিনোট করতেছে, এবং আমরা পাইছিলাম নিচে আমাদের হরটা এবং উপরে পাইছিলাম এক মাত্রার একটা বহুপদী। এবং এই জিনিসটাই আমাদের হচ্ছে যে পরের স্লাইডে সুন্দর করে দেওয়া আছে। আমরা একটু আগে যে কথাটা বলছিলাম সেটাই এখানে লেখা আছে, লবহরের মাত্রা একই হলে কি হবে। আমরা যদি আবার একটা ছোট উদাহরণ দিয়ে দেখি লবহরের মাত্রা, যেমন ধরা যাক লবহরের মাত্রা একই হলে আমরা এভাবে ধরে নিতে পারি যে ধরা যাক এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ডিভাইডেড বাই 6x স্কোয়ার প্লাস 3। এখানে লবের মাত্রাও 2, হরের মাত্রাও 2, তাহলে এটা অবশ্যই একটা অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তখন আমরা পাবো এরকম একটা ধ্রুবপদ প্লাস নিচে 6x স্কোয়ার্ড প্লাস 3, এবং আমাদের লবের পাওয়ারটা কি হবে, লবের পাওয়ার হচ্ছে যে 1 কমে যাবে, 1 কম বিশিষ্ট বহুপদী। 1 কম বিশিষ্ট হলে এটা যেহেতু এক্স স্কোয়ার আমরা পাবো যে একমাত্রার একটা বহুপদী, একমাত্রার বহুপদী। আচ্ছা আমি এখানে লিখে দিই একমাত্রার বহুপদী। তবে একমাত্রার বহুপদীর একটা সাধারণ রূপ আছে, সাধারণ রূপটা হচ্ছে একটা এরকম যে আমরা লিখতে পারি একমাত্রার বহুপদীকে আমরা cx প্লাস ডি লিখতে পারি, কারণ একমাত্রার বহুপদীতে x এর পাওয়ার 1 থেকে কমে কমে 0 পর্যন্ত যাবে। এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 0, এটা হচ্ছে একমাত্রার বহুপদীর একটা সাধারণ ফর্ম। তবে হ্যাঁ, চাইলে আমাদের ডি ধ্রুবপদটা নাও থাকতে পারতো, যদি আমাদের ডি এর মান 0 হয় তাহলে এটা নাও থাকতে পারে, যা হোক। তাহলে এটা গেলো আমাদের বিষয়, এবং এখানে আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয়, এই এর মানটা কত হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো। সেই এর মানটা আসলে হবে আমাদের উপরের যেই মুখ্য সহগ। মুখ্য সহগ বলতে কি বোঝায়, মুখ্য পদের সহগ। মুখ্য পদ বলতে কি বোঝায়, সবচেয়ে বড় মাত্রা যার তার। যেমন উপরে সবচেয়ে বড় মাত্রা এক্স স্কোয়ার এবং তার সহগ 1, তাহলে আমাদের মুখ্য সহগ 1। নিচে সবচেয়ে বড় পদটা বড় মাত্রা হচ্ছে 2 এবং সেই মাত্রার পদটা হচ্ছে 6x স্কোয়ার, তাহলে আমাদের মুখ্য সহগ হচ্ছে 6। তাহলে আমাদের এটা হবে লবের মুখ্য সহগ ডিভাইডেড বাই হরের মুখ্য সহগ। আমাদের লবের মুখ্য সহগ হচ্ছে 1, হরের মুখ্য সহগ হচ্ছে 6। এবং এই জিনিসটাই আমরা আগের উদাহরণগুলোতেও দেখে আসছি। আমরা যদি একটু আবার আগের স্লাইডে গিয়ে খেয়াল করি, এই জিনিসটা কিন্তু আমরা আগেও খেয়াল করছি। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে, যদি আমাদের এরকম থাকে লবহরের পার্থক্য, লবহরের মাত্রার পার্থক্য 1 হলেও আমরা তখন যে এক্স প্লাস বিটা পাবো, সেই এক্স প্লাস বি এর এটাও এক্স এর যে সহগ সেটাও কিন্তু আমাদের লবের মুখ্য সহগ ডিভাইডেড বাই লবের মুখ্য সহগ ডিভাইডেড বাই হরের মুখ্য সহগ, এটা। এবং সেম এটাও লবের মুখ্য সহগ ডিভাইড বাই হরের মুখ্য সহগ। আমরা আগের উদাহরণে যদি দেখি এরকম আমরা পেয়েছিলাম কিনা, আমরা আমাদের প্রিভিয়াস স্লাইডে গেলে আমরা দেখতে পাবো। এখানে আমাদের ছিল মুখ্য সহগ হচ্ছে যে 3, এক্স স্কোয়ারের সহগ 3, এবং এখানে সবচেয়ে বড় পদ এক্স, এক্স এর সহগ হচ্ছে 5। তাহলে আমরা যে এটা পেয়েছিলাম সেই এটা ছিল কত, আর সেটা আমরা লিখেছি এখানে। আমরা সেটা লিখেছিলাম হচ্ছে 3/5। এই 3টা কিন্তু হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, 5টা হচ্ছে কি হরের সহগ, অর্থাৎ লবের মুখ্য সহগ ডিভাইডেড বাই হরের মুখ্য সহগ, অর্থাৎ এটা। দেন আমরা যদি এই উদাহরণটা খেয়াল করি, যেখানে আমাদের পাওয়ারের পার্থক্য ছিল 0, তো উপরের মাত্রা নিচের মাত্রা সেম, সেটা আমাদের পাওয়ার কথা ছিল এরকম একটা রাশি এ প্লাস এক মাত্রার বহুপদী, এ প্লাস এক মাত্রার বহুপদী ডিভাইড বাই এত। এটা আমাদের পাওয়ার কথা হচ্ছে লবের মুখ্য সহগ, লবের মুখ্য সহগ ডিভাইডেড বাই হরের মুখ্য সহগ। তাহলে আমরা কি এরকম পেয়েছিলাম কিনা আমরা যদি খেয়াল করি, আমাদের এখানে লবের মুখ্য সহগ ছিল 7, হরের মুখ্য সহগ ছিল 1। আমরা তাহলে পাওয়ার কথা ছিল এর মান হচ্ছে 7 বাই, দুঃখিত, আমাদের পাওয়ার কথা ছিল 7/1। এবং আমরা যদি খেয়াল করি আমরা কিন্তু এখানে 7/1ই পেয়েছি, অর্থাৎ 7 পেয়েছি। তাই এই জিনিসটাই আমাদের নেক্সট স্লাইডে লেখা আছে। এখন আমরা যদি এরকম একটা উদাহরণ দেখি যে, দুঃখিত, লবহরের মাত্রার পার্থক্য 1, যেমন এটার যদি আমরা আবার একটা উদাহরণ দেখি, তাহলে আমরা দেখব লবহর এটা অপ্রকৃত হবে। তাহলে আমাদের এখানে যদি থাকে x - 2, x + 1, এখানে যদি থাকে 3x - 5, তাহলে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারবো। সেটাকে আমরা লিখতে পারবো x প্লাস x, আমাদের লব
লবহরের পাওয়ার পার্থক্য 1, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস বি আকারে, যেখানে এটা হবে এখানের এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্সকে এক্স দিয়ে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ারের সহগ 1, তাহলে আমরা পাবো 1/3 ইন্টু এক্স, যেটা হচ্ছে আমার এ এক্স প্লাস বি। তারপর বি হবে যে একটা ধ্রুব সংখ্যা, সেই ধ্রুব সংখ্যাটা কত সেটা আমরা বলতে পারতেছি না, আমরা যদি ভাগ দিয়ে দেখি তাহলে আমরা বুঝতে পারবো, কিন্তু সেটা আপাতত আমাদের দরকার নাই। এক্স প্লাস বি প্লাস আমাদের হরটা চলে যাবে হরের জায়গায় 3x - 5, তারপর আমাদের উপরে যাবে n of x থেকে 2 কম বিশিষ্ট বহুপদী, অর্থাৎ আমাদের লব থেকে এটা আসলে দুঃখিত, এটা আসলে d of x হবে, লবটা হবে, তাহলে আমাদের লবটাই হচ্ছে আমাদের 2 মাত্রা থেকে যদি 2 কম বিশিষ্ট বহুপদী হয় তাহলে আমরা এখানে একটা ধ্রুবপদ পাবো, অর্থাৎ শূন্য মাত্রার বহুপদী। আর শূন্য মাত্রার বহুপদীকে আমরা ধ্রুবপদ বলি, শূন্য মাত্রার বহুপদী অর্থাৎ ধ্রুবপদ পাবো। আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা এই কারণে শিখছি, যাতে আমাদেরকে যদি একটা ভগ্নাংশ দেওয়া হয় আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য, এবং সেটা যদি আমাদের অপ্রকৃত হয় আমরা প্রথমে সেটাকে মিশ্রতে নিয়ে যাব, এবং মিশ্রতে নিয়ে গেলে আমরা এতক্ষণ যেটা দেখলাম, মিশ্রতে নিয়ে গেলে আমাদের হয় এক্স প্লাস বি এবং তারপরে অবশ্যই আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ পাবো, অথবা এ প্লাস একটা প্রকৃত ভগ্নাংশ পাবো। অর্থাৎ আমরা যদি মিশ্রতে নিয়ে যাই আমাদের অপ্রকৃত ভগ্নাংশটাকে, তাহলে আমরা অবশ্যই একটা প্রকৃত পার্ট পাবো, যে পার্টটা একটা ভগ্নাংশ এবং প্রকৃত ভগ্নাংশ। দেন আমরা আংশিক ভগ্নাংশ প্রকাশ করব সেই প্রকৃত অংশটাকে, আর তার আগে যেটা থাকবে সেটা তো তখন জাস্ট একটা রাশি, সেটা পড়ে থাকবে, আর আমরা যে প্রকৃত অংশটা থাকবে সেটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। এখন আংশিক ভগ্নাংশে যদি প্রকাশ করতে হয় তাহলে কিছু স্টেপ ফলো করতে হবে। আমি হচ্ছে যে যত কম কথায় যত কম নিয়ম নিয়ম মনে রেখে স্টেপগুলা মনে রাখা যায় সেটার জন্য আমি এখানে কিছু স্টেপ লিখে রাখছি। এখানে আমরা যদি দেখি আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, আমাদেরকে যদি যে কোনো একটা ভগ্নাংশ দিয়ে বলে আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে, তাহলে আমাদের প্রথমেই চেক করতে হবে ভগ্নাংশটা প্রকৃত কিনা। যদি প্রকৃত হয় তাহলে আমরা ফার্দার স্টেপে যাব, আর অপ্রকৃত হলে প্রথমে মিশ্রতে নিয়ে নিব, মিশ্রতে নেওয়ার পর যে প্রকৃত পার্টটা পাবো সেই প্রকৃত পার্টটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। দেন আমাদেরকে যে ভগ্নাংশটা দেয়া থাকবে সেখানের হর যেটা, সেটা আমরা খেয়াল করব উৎপাদক আকারে আছে কিনা। উৎপাদক বলতে কীরকম বোঝাচ্ছি? উৎপাদক বলতে বোঝাচ্ছি, ধরা যাক আমাদেরকে যদি ভগ্নাংশের হরটা এরকম দেওয়া থাকে যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5, সেটাকে আমরা উৎপাদক আকারে নিয়ে যাব। ধরা যাক আমি আপাতত লিখছি এটা যদি হয় x - 2 ইন্টু x - 3, অর্থাৎ আমাদের এই ফর্মে রাখলে হবে না, আমাদেরকে জিনিসটাকে নিয়ে যেতে হবে এরকম উৎপাদক ফর্মে। আচ্ছা আচ্ছা যেটা বলছিলাম, তারপর আমরা প্রথমে হরের রাশিকে উৎপাদকে নিব, এরপর আমরা যে উৎপাদকগুলো লিখছি, ধরা যাক একটা ভগ্নাংশে যদি দুটো উৎপাদক থাকে তাহলে দুটো উৎপাদকের জন্য আমরা দুটো আংশিক ভগ্নাংশ পাবো, তিনটার জন্য তিনটা আংশিক ভগ্নাংশ, চারটার জন্য চারটা আংশিক ভগ্নাংশ। হ্যাঁ, অথবা আমরা তার চেয়ে একটু বেশিও পেতে পারি, সেটা হচ্ছে আমরা এখন সামনেই দেখব, আমরা কিছু কিছু ক্ষেত্রে বেশি পাবো যদি উৎপাদকের পাওয়ার একের বেশি হয়। তো যা হোক, আমরা উৎপাদকটার দিকে খেয়াল করব, উৎপাদকের রাশিটা কি একঘাতি নাকি উৎপাদকের রাশিটা দ্বিঘাতি। এখন উৎপাদকের রাশিটি একঘাতি হলে আমরা একটা ধ্রুবক পদ নিব তার জন্য, তার অনুষঙ্গী আংশিক ভগ্নাংশ, এবং উৎপাদক রাশি দ্বিঘাতি হলে আমরা একটা একঘাতি রাশি নেব। অর্থাৎ মূল কথা হচ্ছে আমাদের রাশিটা যদি একঘাত হয় আমরা তার থেকে এক কম ঘাত বিশিষ্ট একটা রাশি নিব। একঘাতি রাশিতে চেয়ে এক কম বলতে ধ্রুবক বোঝায়, এবং উৎপাদক রাশি দ্বিঘাতি হলে দ্বিঘাতির চেয়ে এক কম অর্থাৎ একঘাতি রাশি নেব। এখন উৎপাদক রাশিটি একঘাতি বলতে বোঝাচ্ছি, যেমন যদি আমাদের একটা উৎপাদক থাকে এরকম, যেমন এখানে যদি হয় x - 2 ইন্টু এক্স প্লাস 5, এখানে আমাদের উৎপাদকগুলোকে আমরা প্রথমে এইভাবে লিখব, প্রথমে x - 2 এর জন্য একটা আংশিক ভগ্নাংশ প্লাস দিব এখানে x প্লাস 5 এর জন্য একটা আংশিক ভগ্নাংশ। এখন x - 2 একটা রাশি, এবং x - 2টা অবশ্যই হচ্ছে কি একটা একঘাতি রাশি, তাহলে এখানে আমরা উপরে একটা ধ্রুবক লিখব, সেটা হবে a, এবং x প্লাস 5টা কি, x প্লাস 5টা অবশ্যই একটা একঘাতি রাশি, তাই এর জন্য আমরা একটা আনুষঙ্গিক একটা ধ্রুবক পদ লিখব। এখানে যেহেতু a ইউজ করছি তাহলে এখানে আমরা b ইউজ করতে পারি। আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। আমি যদি জিনিসটা একটু যদি আমি মুছে নিই, আমরা যে এই জিনিসটা দেখছিলাম, উৎপাদক রাশিটি যদি দ্বিঘাতি হয় তখন সেটা কীরকম, যেমন ধরা যাক আমাদের উৎপাদকটা যদি হয় এরকম যে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 5। এখন এটার জন্য আমরা দুটা
দুটো ইয়া পাবো, দুটো আংশিক ভগ্নাংশ পাবো। এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে, এখানে হবে এক্স প্লাস ফাইভ। এখন এক্স প্লাস ফাইভ কি? এক্স প্লাস ফাইভ অবশ্যই একটা একঘাতের রাশি, সেটার জন্য আমরা একটা ধ্রুবক লিখবো। সেই ধ্রুবকটা আমরা ধরলাম, আমরা যদি এখানে এ লিখি ধ্রুবকটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কিন্তু একটা দ্বিঘাতী রাশি, তাহলে এর চেয়ে কম কি? এর চেয়ে এক কম হচ্ছে একঘাতী রাশি। তাহলে এখানে আমরা একটা একঘাতী লিখবো, এবং একঘাতীর একটা সাধারণ ফর্ম হচ্ছে এক্স প্লাস বি বা সি এক্স প্লাস ডি, যেটাই হোক সেটা আমরা আগে বলছি। এখানে যেহেতু আমরা এ ইউজ করছি, তাহলে আমরা এখানে লিখবো বি এক্স প্লাস সি। বি এক্স প্লাস সি এই কারণে লিখবো কারণ আমাদের এই যে উৎপাদকটা, এই উৎপাদকটা দ্বিঘাতী। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 2। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি কোন উৎপাদকের পাওয়ার যদি একের বেশি হয়, আমরা প্রথমে পাওয়ার ছাড়া উৎপাদকটার একটা আংশিক ভগ্নাংশ নিব, পরে পাওয়ার সহ উৎপাদকটির একটা আংশিক ভগ্নাংশ নিব, এবং এক্ষেত্রে আমরা 3 নং স্টেপ ফলো করব। আচ্ছা, তাহলে আমরা কি বুঝাইতে চাইছি সেটা যদি আমরা একটু দেখি, আমাদের যদি এরকম একটা আংশিক ভগ্নাংশ থাকে, ধরা যাক এখানে আমরা এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান যদি থাকে, সেটাকে আমরা এভাবে লিখব। এখানে আমরা কি করব, আমরা হচ্ছে আংশিক ভগ্নাংশ নিব, এবং এক্ষেত্রে আমাদের আংশিক ভগ্নাংশ 3টা নিতে হবে, কারণ প্রথমে এক্স প্লাস ওয়ানের জন্য তো একটা নিব, যেটা আমাদের প্রথম নিয়মেই আমরা দেখছি। এখন এক্স মাইনাস টু যেটা, এক্স মাইনাস টু একটা উৎপাদক, কিন্তু উৎপাদকটার পাওয়ার একের বেশি, উৎপাদকটার পাওয়ার হচ্ছে 2, এক্স মাইনাস টু এর উপর স্কোয়ার আছে। তাহলে আমরা প্রথমে পাওয়ার ছাড়া নিব, পরে পাওয়ার সহ নিব, অর্থাৎ প্রথমে এখানে নিব এক্স মাইনাস টু, তারপর এখানে নিব এক্স মাইনাস টু হোল স্কোয়ার। এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি, তাহলে আমাদের কাজকর্মগুলো খুব সহজ হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে আমরা এক্ষেত্রেও 3 নম্বর স্টেপটা ফলো করবো, বলতে এটা বোঝাচ্ছি যে এখানে আমরা এক্স মাইনাস টু যখন লিখছি, এক্স মাইনাস টু কি একটা একঘাতী রাশি, তাই এখানে আমরা একটা ধ্রুবক নিব, অর্থাৎ হতে পারে সেটা এ, এবং এখানেও এটা এক্স মাইনাস টু এগেইন একটা একঘাতী রাশি, তো এখানে আমরা একটা ধ্রুবক নিব, সেটা হচ্ছে বি। কিন্তু ধরা যাক, কথার কথা, আমাদের যদি রাশিটা হতো এরকম এক্স স্কোয়ার মাইনাস টু দেন তার উপর হোল স্কোয়ার, তাহলে এটাও আমরা দুইবার নিতাম, কিন্তু এক্স স্কোয়ার মাইনাস টু এটা একটা দ্বিঘাতী রাশি, সেটার জন্য হয়তো আমাদেরকে নিতে হইতো সি এক্স প্লাস ডি। আশা করি আমরা বুঝতে পারছি। এবং এরপর আমরা যখন এভাবে প্রত্যেকটা ভগ্নাংশের একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, যে ফরম্যাটে ফেলে তাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হয়, এবং ওই ফরম্যাটগুলোর জন্য আমরা স্টেপগুলো লিখছি। এবং ফরম্যাটগুলো যখন আমরা লিখতে পারবো, আমরা যখন বুঝে যাব কোন ধরনের ফরম্যাটকে কিভাবে এভাবে লিখতে হয়, যেটা এখানে আমাদের 1 থেকে 4 পর্যন্ত লেখা আছে, তারপরে বাকি কাজটা খুব ইজি। এবার জাস্ট আমাদের আংশিক ভগ্নাংশ আমরা প্রকাশ তো অলমোস্ট করেই ফেলেছি, শুধু আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এবিসি, যে চলকগুলো আমরা ধরে নিছি সেই চলকগুলোর মান বের করা। তারপর আমরা মান বের করবো। এখন মান বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে 3-এর 1, অর্থাৎ উৎপাদক রাশিটি যদি একঘাতী হয়, যেমন এই যে এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস টু, এরকম একঘাতী রাশিগুলোর জন্য আমরা এক্স এর বিভিন্ন মান বসিয়ে এবিসি এর মান নির্ণয় করে ফেলতে পারবো আমরা যেই চলকগুলো ধরে নিছি। কিন্তু যদি একঘাতী না হয় দ্বিঘাতী হয়, আবার দ্বিঘাতী না হয়ে যদি একঘাতী হয় কিন্তু উৎপাদকের পাওয়ার হয় 2, তাহলে হচ্ছে যে আমাদেরকে এক্স এর বিভিন্ন মান বসাবো, কিন্তু এর মাধ্যমে আমরা সবগুলো চলকের মান বের করতে পারবো না। দেন এক্স এর বিভিন্ন মান বসানোর পর আমাদেরকে সহগ সমীকৃত করতে হবে, দেন আমরা সবগুলো চলকের মান বের করতে পারবো। এখন সহগ সমীকৃত করব কিভাবে এবং এক্স এর বিভিন্ন মান কিভাবে বসাবো, সেই জিনিসটা আমরা একটু পরেই দেখছি একটা কিছু প্রবলেম সলভিং এর মাধ্যমে। কিন্তু তার আগে আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট, 1 থেকে 4 স্টেপগুলো আমরা বুঝছি কিনা সেটা আমাদের বোঝাটা ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা প্রত্যেকটা আংশিক ভগ্নাংশের যে ফরম্যাট আছে তাকে সেই ফরম্যাটে ফেলতে পারছি কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি 1 থেকে 4 স্টেপগুলো ফলো করি, তাহলে আমরা দেখি তো আমরা নেক্সট কিছু প্রবলেম আছে এগুলোকে ফরম্যাটে ফেলতে পারি কিনা। ফরম্যাটে ফেলার পর আমরা এ বি সি ডি ইত্যাদি চলকের মান বের করা, সেই কাজটা বেশি একটা কঠিন হবে না। আমরা যদি একটু ফরম্যাটটা চেক করার চেষ্টা করি, এখানে আমার একটা কিছু ভগ্নাংশ দেওয়া আছে। আমরা প্রথমে 1 নাম্বারটা ট্রাই করি। আমাদেরকে যখন এই জাতীয় ম্যাথ দিবে, আমরা ধরে নিব এটার সাধারণ ফরম্যাটে ফেলবো এই যে ভগ্নাংশটা আছে। এখন এই ভগ্নাংশটা যে আছে, আমাদের প্রথম কাজটা কি, আমরা যদি আবার একটু চেক করে আসি, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা দেখব এটা প্রকৃত ভগ্নাংশ কিনা, অপ্রকৃত হলে মিশ্রতে নিব। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 1, এবং হরে এক্স এর পাওয়ার হরে এক্স এর মাত্রা হচ্ছে 2, কারণ এখানে এক্স এর পাওয়ার 1, এখানে এক্স এর পাওয়ার 1, এই দুটো যখন গুণ হবে তখন এক্স স্কোয়ার পাবো। সেভাবে আমরা বলতে পারি আমাদের হরে এক্স এর মাত্রা 2, তাহলে এটা অবশ্যই একটা প্রকৃত ভগ্নাংশ। যদি এটা প্রকৃত ভগ্নাংশ হয়ে থাকে, তাহলে আমাদের পরের কাজ কি? আমাদের পরের কাজ হচ্ছে হরের রাশিকে উৎপাদকে প্রকাশ করতে হবে। এখন এটা কি উৎপাদক আকারে আছে? হ্যাঁ, এটা অলরেডি উৎপাদক আকারে আছে, তাহলে আমাদের এই কাজটা ডান। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, উৎপাদকের জন্য অনুষঙ্গে আংশিক ভগ্নাংশগুলোকে প্লাস প্লাস দিয়ে লিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি, আমরা এখানে প্রথমে যেটা করব,
আমরা প্রথমে প্রত্যেকটা উৎপাদকের জন্য একটা একটা করে আংশিক ভগ্নাংশ নিব। x-1 একবার লিখলাম, x-2 একবার লিখলাম। তাহলে এখানে আমরা আংশিক ভগ্নাংশ পাবো দুটো, এটাতে কোনো সন্দেহ নাই। এই ভগ্নাংশের জন্য আমাদের আংশিক ভগ্নাংশ এই দুটো। এখন আমাদের যেটা দেখতে হবে তাদের আনুষঙ্গিক আংশিক ভগ্নাংশের যেই ধ্রুবকটা সেটা বসাতে হবে। যেমন এটা হচ্ছে অবশ্যই একটা একঘাতি রাশি, একঘাতি রাশির জন্য উপরে একটা ধ্রুবক বসবে, ধ্রুবকটাকে আমরা a লিখলাম। এটাও একঘাতি রাশি, এটাও একঘাতি রাশি, এটার জন্য উপরে একটা ধ্রুবক বসবে, সেটাকে আমরা বি লিখলাম। তাহলে আমাদের এইটা ফরম্যাটে আমরা ফেলতে পারছি এবং আমাদের এই কাজটা শেষ। দেন নেক্সটে আমরা কিছু স্টেপের মাধ্যমে এ বি এর মান বের করব। আচ্ছা, আমরা তাহলে পরের ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি কিনা একটু দেখি। এখানে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এটাকে প্রকৃত না অপ্রকৃত সেটা বুঝতে হবে। এটা এগেইন একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ হরের মাত্রা 2, লবের মাত্রা 1। তো এটা যেহেতু প্রকৃত ভগ্নাংশ, তাহলে আমাদের নেক্সট যেটা করতে হবে, আমাদের দেখতে হবে হর কি উৎপাদক আকারে আছে কিনা। এখানে হরটা উৎপাদক আকারে নাই, তাহলে আমাদের x² + x-6 কে উৎপাদকে নিতে হবে। সেটার জন্য আমরা উপরে লবটাকে 3x রাখলাম। আর আমাদের যখন আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব, তখন আমাদের উপরে যে লবটা আছে সেটা নিয়ে আমরা একদমই মাথা ঘামাবো না। সেই লবটা কত হবে বা কি হবে সেটা আমরা যখন এ এবং বি এর মান বের করব, ধ্রুবকগুলো বের করব, তখনই আমাদের লবগুলা যে কাজ সে কাজটা সমাধান হয়ে যাবে। তাই উপরে কি লব আছে সেটা আমরা দেখবই না, সেটাকে আমরা পুরোপুরি ইগনোর করব। আমরা এখানে হরগুলা নিয়ে কাজ করব। আপাতত প্রথমে আমি 3x লিখছি, কিন্তু আমি যখন আংশিক ভগ্নাংশ লিখবো তখন আমি 3xটা লিখবো না। প্রথমে আমি উৎপাদকে প্রকাশ করবো এটাকে উৎপাদকে প্রকাশ করলে x² + x এভাবে লেখা যায় যে x², এটাকে লেখা যায় যে +3x - 2x - 6। এটাকে তারপর আমি যদি উৎপাদক ফর্মে নিয়ে যাই তাহলে এটা হবে, এখান থেকে আমি যদি x কমন নিই তাহলে x+3, এখান থেকে -2 কমন নিলে x+3, তাহলে আমি পাচ্ছি x+3 ইন্টু x-2। তাহলে আমাদের যে হরটা ছিল উৎপাদক আকারে ছিল না, কিন্তু আমরা উৎপাদক আকারে নিয়ে গেছি। এবার হচ্ছে যে আমরা এটাকে আংশিক ভগ্নাংশের ফরম্যাটে ফেলবো। আংশিক ভগ্নাংশের ফরম্যাটে ফেলার জন্য আমরা লিখবো যে ধরি এ ভগ্নাংশ সমান এরকম এরকম, অর্থাৎ এখানে প্লাস চিহ্ন দিয়ে আমি লিখবো। প্লাস চিহ্ন দিয়ে এখানে যেই দুটো উৎপাদক আছে, আমাদের একটা জিনিস খেয়াল করি, এই দুটো উৎপাদকের পাওয়ার কিন্তু উভয়েরই এক। এই উৎপাদকের পাওয়ারও এক, এই উৎপাদকের পাওয়ারও এক। তাই আমাদের প্রত্যেকটা একবার একবার লিখলেই হচ্ছে। আমরা এখানে লিখলাম x+3, এখানে লিখবো x-2, ব্যাস। তারপর এটা যেহেতু একটা একঘাতি রাশি, এখানে একটা ধ্রুবক লিখবো। এটাও যেহেতু একটা একঘাতি রাশি, এখানে আমরা একটা ধ্রুবক লিখবো, শেষ। তাহলে এবার আসি আমরা আমাদের পরবর্তী স্টেপে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা কি এই ভগ্নাংশটাকে প্রকৃত না অপ্রকৃত। আমরা বুঝতে পারছি এখানে এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 1, অর্থাৎ লবের মাত্রা 2, এখানে হরের মাত্রাও 2। যেহেতু লবের মাত্রাও 2, হরের মাত্রাও 2, তাহলে এটাকে আমাদের অবশ্যই আগে মিশ্র ভগ্নাংশে নিতে হবে। এটাকে মিশ্র ভগ্নাংশে যদি নিই তাহলে কোন ফর্মেটে আসবে আমরা বুঝতে পারতেছি। উপরে এবং নিচে লব এবং হরের পাওয়ার হচ্ছে যে লব এবং হরের মাত্রা সেম, তাদের পাওয়ারের পার্থক্য 0। তাহলে এটা আসলে আমাদের আসবে যে a প্লাস এখানে উপরে যেহেতু এটা দ্বিঘাত থেকে আমার এক ঘাত কমে যাবে, এখানে একটা একঘাতি আসবে, এখানে একটা একঘাতি বহুপদী আসবে এবং এখানে আমার যে হরটা ছিল সেই হরটা থেকে যাবে। এখন আমরা হচ্ছে যে এই কাজটাই আমরা করব। তার আগে আমি এই জিনিসটা মুছে নিই, অর্থাৎ এর মান কত হবে এবং সেই একঘাতিটা কত হবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখন আমি আচ্ছা, তো আমাদের এর মানটা হবে যে আমাদের লবের মুখ্য সহগ ডিভাইড বাই হরের মুখ্য সহগ। লবের মুখ্য সহগ কোনটা? লবের মুখ্য সহগ হচ্ছে এক্স এর সাথে যখন এক্স গুণ হবে তখনই আমরা মুখ্য পদটা পাবো x², এবং এখানেও এক্স এর সহগ 1, এখানেও এক্স এর সহগ 1, তাহলে আমাদের x² এর সহগও হবে 1, এবং এখানেও এক্স এর সহগ 1, এখানেও এক্স এর সহগ 1, তাহলে আমাদের x² এর সহগ হবে 1। তাহলে আমাদের যে এর মানটা, সেই এর মানটা আসলে 1/1 অর্থাৎ 1। তাই আমি এটাকে 1/1, এটাকে আমি আপাতত 1/1 রাখলাম। দেন হচ্ছে আমাদের যে প্লাস দিয়ে কি হবে? প্লাস দিয়ে আমাদের হবে একটা একঘাতি বহুপদী, এবং নিচে হচ্ছে আমাদের হর, যেটা হচ্ছে x-2 ইন্টু x-4। এখন মজার বিষয়টা হচ্ছে
আমি যদি এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এটা এই ফরম্যাটে আসবে যে 1 প্লাস একটা একঘাতী বহুপদী ডিভাইডেড বাই হর। কিন্তু আমার এই একঘাতী বহুপদীটা তো কি হবে সেটা বের করার প্রয়োজনই পড়তেছে না, কারণ হচ্ছে আমি আগেই বলছি যে আমাদের আংশিক ভগ্নাংশে যখন প্রকাশ করব তখন আমাদের লবে কি আছে সেটা নিয়ে মাথা ঘামাতে হবে না। আমরা যদি একটা জিনিস একটু খেয়াল করি, এই যে ভগ্নাংশটা এখন আমরা পেলাম, এখানে আমরা যেটা পেলাম 1 প্লাস, এই জিনিসটা কিন্তু এখন আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ। যেহেতু এটা একটা প্রকৃত ভগ্নাংশ তাই আমরা এর আংশিক ভগ্নাংশ নির্ণয় করতে পারবো। আমরা এখন এর আংশিক ভগ্নাংশ নির্ণয় করব। এখানে তো 1 আছে, 1টা 1 এর মতো থাকবে, আমরা এই জিনিসটার আংশিক ভগ্নাংশ নির্ণয় করব। আচ্ছা, এই জিনিসটা আংশিক ভগ্নাংশ যদি আমরা এখন নির্ণয় করি, আমাদের একঘাতী বহুপদীটা কি সেটা আমাদের জানার কোনো প্রয়োজন নেই। কিন্তু এখন আমরা যদি এটাকে তাহলে ফরম্যাটে সাজাতে চাই, তাহলে আমরা 1টা 1 এর মতো লিখব, দেন এখানে প্লাস আছে প্লাসটা লিখব, দেন আমরা একটা প্রকৃত ভগ্নাংশকে এতক্ষণ যেভাবে ফরম্যাটে সাজাইছি সেভাবে লিখব। এখানে x-2 লিখব, এটার জন্য একটা আংশিক ভগ্নাংশ, প্লাস দিব, এখানে x-4 দিব, এটার জন্য একটা আংশিক ভগ্নাংশ হবে, x-2 একটা একঘাতী রাশি তাই এখানে দিব a, x-4 একটা একঘাতী রাশি তাই তার জন্য একটা ধ্রুবক হবে, আমরা a ইউজ করছি তাই এখানে দিব b। আচ্ছা, আমরা যদি এবার পরবর্তী প্রবলেমটাতে আসি, পরবর্তী প্রবলেমে এখানে লবের মাত্রা হচ্ছে কত? লবের মাত্রা হচ্ছে 3 এবং হরের মাত্রা কত? হরের মাত্রা হচ্ছে এখানে 1 এবং 1 মিলে 2। লবের মাত্রা 3, লবের মাত্রা 3, হরের মাত্রা 2। তাহলে এটা অবশ্যই একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশটাকে অবশ্যই মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে আমি যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি, এটা হবে কোন ফরম্যাটে? আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা দেখছি, সেটা হবে এটা হবে যে এই ফরম্যাটে ax প্লাস b প্লাস এখানে আমার যে হরটার মতো থাকবে এবং এখানে আমার উপরে কত হবে? উপরে পাওয়ার 3 থেকে 2 কমে যাবে এখন, কারণ এখানে আমরা যখন পাওয়ারের পার্থক্য এখানে কত, যেহেতু এখানে 2 এবং এখানে 3, তাহলে আমাদের এখানে যে উপরে পাওয়ারটা হবে, পাওয়ারটা কত হয়ে যাবে? পাওয়ারটা হয়ে যাবে আমাদের 3 থেকে 2 কমে একঘাতী একটা বহুপদী পাবো আমরা এখানে। এখন মজার বিষয় হচ্ছে যেটা, একঘাতী একটা বহুপদী যদি আমরা পাই এবং আমাদের হরটা যেহেতু দ্বিঘাতী x-7 × 3x + 5, অর্থাৎ আমাদের এই অংশটা কি? এই অংশটা একটা প্রকৃততে চলে যাবে। আমি যদি একটু জিনিসটা মুছে নিই, একটু সময় নিচ্ছি। তাহলে আমাদের এই জিনিসটা হবে x + b প্লাস একটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কিভাবে সেটা আমরা খুব ইজিলি বুঝতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে x + b এর মানটা কি? এর মানটা আমি বলছিলাম মুখ্য সহগ, লবের মুখ্য সহগ ডিভাইড বাই হরের মুখ্য সহগ। এখানে লবের মুখ্য সহগ অবশ্যই 5, তাহলে 5 লিখলাম। এবং হরের মুখ্য সহগ কত? হরের মুখ্য সহগ হচ্ছে x এর সাথে যখন 3x গুণ হবে তখন আমরা পাবো 3x²। তাহলে x² সহগ যেহেতু 3, তাহলে হরের মুখ্য সহগ 3, তাহলে 5/3 × x, কারণ কি x + b এই ফরম্যাটে যাবে, তাহলে 5/3x + b। এখন b এর মানটা কত? b এর মানটা আমি জানি না, b এর মানটা আমরা পরে বের করব। আচ্ছা, b এর মানটা পরে বের করব এবং এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি অবশ্যই একটা একঘাতী বহুপদী, এবং একঘাতী বহুপদী আমাদের হরটা হরের মতো থাকবে x-7 × 3x + 5। এখন আমরা যদি একটু খেয়াল করি, আমরা এই যে জিনিসটা পেলাম, যেটা পেলাম এই জিনিসটা কিন্তু আমাদের প্রকৃত ভগ্নাংশ। আশা করি লেখাটা দেখা যাচ্ছে, আমার ছবির কারণে কি দেখা যাচ্ছে না কিনা আমি আসলে পুরোপুরি শিওর না। আশা করি দেখা যাচ্ছে। আমি যদি জিনিসটাকে একটু সময় নিচ্ছি। আচ্ছা, তাহলে এটা যদি একটা একঘাতী হয় এবং এটাকে আমরা এভাবে, তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাকে আমরা ওইভাবে আমাদের ফরম্যাটে নিব। ফরম্যাটে নেওয়ার জন্য আমরা এটাকে লিখলাম 5/3 × x + b। এর মানটা আমরা বের করবো। এটা যেহেতু একটা প্রকৃত ভগ্নাংশ তাই একে আমরা কি করতে পারি? একে আমরা খুব ইজিলি আমাদের আংশিক ভগ্নাংশ ফরম্যাটে ফেলতে পারি। সেটার জন্য এখানে আমরা দুইটা উৎপাদক দেখতে পাচ্ছি, তাহলে দুইটা উৎপাদক লিখে ফেলবো, x-7 3x + 5। এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে একঘাতী রাশির জন্য আমাদের কি ছিল? একঘাতী রাশির জন্য
আমরা যদি আবার একটু দেখে আসি আমাদের একঘাতি রাশির জন্য কি ছিল। একঘাতি রাশির জন্য আমাদের ধ্রুবক পদ নিতে হয় এবং দ্বিঘাতি রাশির জন্য আমাদেরকে একঘাতি একটা রাশি নিতে হয়, অর্থাৎ এক্স প্লাস বি বা সি এক্স প্লাস ডি এই ফর্মেটে নিতে হয়। তাহলে তাহলে এখানে যেহেতু এটা একটা একঘাতি রাশি, এখানে আমরা একটা ধ্রুবক নিব। আমরা অলরেডি বি ইউজ করছি, আমি চাইলে এ ইউজ করতে পারি। আমি এ লিখতে পারি, অথবা আমি সি দিয়ে লিখলাম, আমি এখানে লিখলাম সি, আমি এখানে লিখলাম ডি। অর্থাৎ আমরা যে জিনিসটা চাচ্ছিলাম আমরা আমাদের ফরম্যাটে নিয়ে গেছি, এবং এই ফরম্যাটে আমরা দেখতে পাচ্ছি চলক হচ্ছে তিনটা চলক। আচ্ছা, হয়তো বা লেখার আমার ছবির কারণে দেখা যাচ্ছে না। এখানে হচ্ছে তিনটা চলক, এই বি, সি এবং ডি, এই তিনটা চলকের মান আমরা পরবর্তীতে বের করব। আচ্ছা, আমরা যদি এখন নেক্সট স্লাইডে আমরা এই প্রবলেমগুলোর দিকে দেখি। এখন এই প্রবলেমটা, এটা কি প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ? এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 1, তার মানে আমাদের লবের মাত্রা 1। এখন হরের মাত্রাটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, যেটা নিয়ে আমি আগে অনেকবার বলছি। সেটা হচ্ছে এইখানে এই যে উৎপাদকটা, এই উৎপাদকে এক্স এর পাওয়ার হচ্ছে 1। এখন এখানে এক্স এর পাওয়ার 1, কিন্তু বুঝতে হবে এটার উপর হোল স্কোয়ার আছে, তাহলে এই 3x কিন্তু স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ 3-র উপরে যখন আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করবো, তখন a স্কোয়ার যখন করব, তখন এই অংশটা হয়ে যাবে 9x স্কোয়ার, এবং 9x স্কোয়ার যখন x এর সাথে গুণ হবে তখন হবে 9x কিউব। তো আমাদের যে মুখ্য পদ সেটা হবে 9x কিউব, এবং মুখ্য পদের সহগ হচ্ছে 9। কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে এটা আমাদের অবশ্যই একটা প্রকৃত ভগ্নাংশ, তাই এখানে আমাদের মুখ্য সহগ নিয়ে কাজ করতে হবে না। আমি যদি জিনিসটা একটু মুছে ফেলি, এটা হচ্ছে আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ, ওই জিনিসটা আমরা বুঝতে পারছি। এটা যেহেতু একটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে আমাদের পরবর্তী কাজ হচ্ছে দেখতে হবে হরটা উৎপাদক আকারে আছে কিনা। হরটা উৎপাদক আকারে আছে, এক্স মাইনাস টু একটা উৎপাদক, 3x মাইনাস ওয়ান হোল স্কোয়ার একটা উৎপাদক। কিন্তু এই যে উৎপাদকটা সেই উৎপাদকটার পাওয়ার কিন্তু আবার 2, কিন্তু এই উৎপাদকের পাওয়ার 1। আচ্ছা, তাহলে এখন আমাদের পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে আমরা এখানে একটা অভেদ চিহ্ন দিব, এবং যতগুলো উৎপাদক আছে ততগুলো লিখে ফেলবো। প্রথমে এক্স মাইনাস টু লিখলাম, তারপরে আমরা 3x মাইনাস ওয়ান, যেহেতু এটা একটা উৎপাদকের উপর পাওয়ার আছে, তাই আমরা প্রথমে পাওয়ার সহ একবার লিখবো, পাওয়ার ছাড়া একবার লিখবো। পাওয়ার ছাড়া লিখলাম, এবার পাওয়ার সহ লিখি 3x মাইনাস ওয়ান হোল স্কোয়ার। অর্থাৎ এখানে এই ভগ্নাংশটার জন্য আমরা তিনটা আংশিক ভগ্নাংশ পাবো। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে উপরে তাদের অনুষঙ্গী আংশিক ভগ্নাংশটা বসানো। অনুষঙ্গীটা কি হয়? একঘাতের জন্য উপরে হয় ধ্রুব, দ্বিঘাতের জন্য হয় উপরে একটা একঘাতি রাশি বা এক্স প্লাস বি আকারের একটা রাশি। তাহলে এক্স মাইনাস টু এর জন্য আমি এখানে বসাবো এ, কারণ এটা এক্স মাইনাস টু একটা একঘাতি রাশি। 3x মাইনাস ওয়ান একটা একঘাতি রাশি, এখানে বসাবো বি। আবার ভিতরের যে 3x মাইনাস ওয়ানটা আছে সেটাও একটা একঘাতি রাশি, তাই এখানে বসাবো সি। তাহলে আমাদের এটাকে আংশিক ভগ্নাংশের ফরম্যাটে নেওয়া হয়ে গেছে। পরবর্তীতে আমরা এবিসি এর মান বের করলে আংশিক ভগ্নাংশের পরিপূর্ণ প্রকাশ হয়ে যাবে। আচ্ছা, এবার পরেরটাই যদি আসি, তাহলে এখানে এটা কি প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত? এখানে অবশ্যই এটা প্রকৃত, কারণ এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে। তাহলে আমাদের হরের মাত্রা হবে 3, লবের মাত্রা হচ্ছে 1। আচ্ছা, তাহলে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ এবং এটা হরটা উৎপাদক আকারে আছে, আমরা হচ্ছে আংশিক ভগ্নাংশ নেওয়ার কাজ শুরু করতে পারি। সেটা হচ্ছে আমরা প্রথমে কয়টা লিখবো? প্রথমে দুটো লিখবো কেন? এক্স মাইনাস ওয়ানের জন্য একটা, 3x স্কোয়ার প্লাস 4 এর জন্য আরেকটা। এখন এখানে কনফিউজ হলে চলবে না। আগের বার ছিল আমার উৎপাদকের উপরে পাওয়ার, যেমন আমি যদি একটু ইরেজ করে দেখাই এই জায়গাটা, তাহলে আমার আগের বার ছিল 3x মাইনাস, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, সেই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। যেমন এখানে ছিল যে 3x মাইনাস, আমি যদি এটা একটু দুঃখিত, একটু টাইম নিচ্ছি। আমাদের আগের বার ছিল 3x মাইনাস ওয়ান পুরো উৎপাদকটার উপরে পাওয়ার 2, এবং এটা কিন্তু উৎপাদকের উপর পাওয়ার 2 না, এখানে উৎপাদকের উপর পাওয়ার কিন্তু 1ই আছে। উৎপাদকের উপর পাওয়ার 1 আছে, কিন্তু আমার উৎপাদক যে রাশিটা সেই রাশিটা হচ্ছে দ্বিঘাতি। আগে উৎপাদক যে রাশিটা তার উপর পাওয়ার ছিল 2, কিন্তু রাশিটা কিন্তু একঘাতিই ছিল, এবং এখানে হচ্ছে আমার উৎপাদকের উপর পাওয়ার হচ্ছে 1। তাই আমরা যদি এখন আমাদের ম্যাথটা করি, তাহলে এবার আমরা কি করব? আমরা এটা একবারই লিখবো, দুবার লিখবো না। তাহলে এক্স মাইনাস ওয়ান একটা একঘাতি রাশি, তার জন্য আনুষঙ্গিক আংশিক ভগ্নাংশের যে লব হবে সেটা হবে যে একটা ধ্রুবক এ দিলাম, এবং এটা একটা দ্বিঘাতি রাশি। দ্বিঘাতি রাশির জন্য হবে একটা উপরে হবে যে কি বিএক্স প্লাস সি ফরম্যাটের রাশি, বিএক্স প্লাস সি ফরম্যাটের রাশি। তাহলে আমাদের কাজ শেষ। এবার
আমরা যে এতক্ষণ এতগুলা রুল দেখলাম, এটা হচ্ছে আমি তোমাদের জন্য সবার জন্য একটা স্পেশাল একটা ম্যাথ বানাইছি, যেখানে একটা ম্যাথের মধ্যেই সবগুলো আমাদের পূর্ববর্তী যতগুলো রুল দেখলাম সব একটা ম্যাথের মধ্যেই প্রয়োগ হবে। আসো আমরা একটু দেখার চেষ্টা করি ম্যাথটা আসলে কিভাবে করা যায়। সবগুলা সূত্র যেহেতু প্রয়োগ হবে, আমরা একটু ঠান্ডা মাথায় এই ম্যাথটা দেখবো। এটা ক্লিয়ার হলে আমাদের সব কনসেপ্ট ক্লিয়ার। প্রথমে দেখতে হবে লবের মাত্রা কত। এখানে লবের মাত্রা বোঝাই যাচ্ছে, লবের মাত্রা হচ্ছে যে 5। ভালো কথা। তাহলে হরের মাত্রা কত? হরের মাত্রা এখানে এক্স এর মাত্রা 1, পাওয়ার 1, এখানে এক্স এর পাওয়ার 2, কিন্তু 2 এর উপর আবার স্কোয়ার আছে, তাই 2 দুগুণা 4 হয়ে যাবে। এক্স টু দি পাওয়ার 4 আসবে এখান থেকে আসবে এক্স, সেটা যখন গুণ হবে তখন আমি পাবো এক্স টু দি পাওয়ার 5। তাহলে উপরে এক্স টু দি পাওয়ার 5, নিচে এক্স টু দি পাওয়ার 5, অর্থাৎ এটা আমাদের কি? লবের মাত্রা হরের মাত্রা সেম, তার মানে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এখন তাহলে অপ্রকৃত ভগ্নাংশ যেহেতু, এটাকে আমাদেরকে কোন ফরম্যাটে নিতে হবে? যেহেতু তাদের মাত্রা সেম, তার মানে তাদের মাত্রার পার্থক্য 0, তাহলে আমরা যদি এটাকে নিয়ে কাজ করি সেটা আমাদের হবে a প্লাস এখানে আমাদের হর, এবং মাত্রা হচ্ছে আমাদের কমে যাবে, কমে গিয়ে 5 থেকে কমে 3 হয়ে যাবে, 5 থেকে 1 কমে 4 হয়ে যাবে। এটা হবে যে 4 মাত্রার বহুপদী। কিন্তু 4 মাত্রার বহুপদী না কত মাত্রার বহুপদী, তার চেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এটা এখন একটা প্রকৃত ভগ্নাংশ। এই পুরোটা একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ আমাদের হরটা কিন্তু অবশ্যই 5 মাত্রার বহুপদী, এবং তার থেকে যদি 1 কমে সেটা 4 মাত্রার বহুপদী হলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের এখন এর মানটা জানতে হবে। এর মানটা আমি আগেই বলছিলাম এর মানটা কি হবে। আমি জিনিসটা যদি একটু মুছে নিই, তাহলে আমাদের আমাদের যে এটা কি ছিল, আমাদের যে সেই এটা জানতে হবে। এটা এর সম্বন্ধে জানতে হবে। এটা ছিল হচ্ছে আমাদের লবের লবের মুখ্য সহগ ডিভাইড বাই হরের মুখ্য সহগ। এখন লবের মুখ্য সহগটা কত বোঝা যাচ্ছে, এক্স টু দি পাওয়ার 5 এর সহগ এখানে 3, তাহলে এখানে হবে 3। এবং এখানে মুখ্য সহগটা কত? এখানে মুখ্য সহগ হচ্ছে এক্স স্কোয়ারের উপর প্রথমে স্কোয়ার করলে সেটা এক্স টু দি পাওয়ার 4 হবে, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এবং এক্স স্কোয়ারের সহগ যেহেতু 1, স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 এরও সহগ হবে 1। তার সাথে যখন একটা এক্স গুণ হবে, যে এক্স এর সহগ 1, তাহলে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ হচ্ছে 1। তাহলে এখানে আমাদের হরের যেই মুখ্য সহগ সেটা হচ্ছে যে 1, তাহলে 3/1 অর্থাৎ 3। আচ্ছা, এরপরে আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ। এখন যেহেতু এরপরে আমরা একটা প্রকৃত ভগ্নাংশ পাবো, প্রকৃত ভগ্নাংশকে আমরা কি লিখবো? আমরা আমাদের আংশিক ভগ্নাংশের ফরম্যাটে নিয়ে যাব। আংশিক ভগ্নাংশের ফরম্যাটে নেওয়ার জন্য এখানে আমাদেরকে কি করতে হবে? যতগুলো উৎপাদক আছে প্রত্যেকটা লিখতে হবে। আমি প্রথমে x-5টা লিখলাম, তারপর x² - 3 আমাদেরকে বুঝতে হবে x² - 3 এইটার এই যে উৎপাদকটা, এটার উপর পাওয়ার কিন্তু 2 আছে। তার মানে এটাকে আমার প্রথমে পাওয়ার ছাড়া একবার লিখতে হবে x² - 3, এবং পাওয়ার সহ একবার লিখতে হবে x² - 3 হোল স্কোয়ার। ভালো কথা। এখন আমাদের x-5 একটা একঘাতি রাশি, তাই এখানে একটা ধ্রুবক হবে a। এটা যাতে আমরা কনফিউজ না হয়ে যাই, আমি এই জিনিসটা একটু মুছে দিই। এখানে আমাদের x² - 3 এটা অবশ্যই একটা দ্বিঘাতী রাশি, তাই তার জন্য আমরা উপরে বসাবো bx প্লাস c, যেখানে b আর cটা হচ্ছে আমাদের চলক, x তো হচ্ছে আমাদের আগেই দেওয়া ছিল। তারপর আমাদের এখানেও সেম x² - 3 একটা দ্বিঘাতী রাশি, তাই এখানেও আমাদের হবে কি সেম একটা একঘাতী রাশি। একঘাতী রাশিকে আমরা এখানে লিখবো dx প্লাস e ফরম্যাটে, dx প্লাস e। তার মানে আমাদের এবার এই যে আংশিক ভগ্নাংশ, এখানে আমাদের 5টা চলক 1 2 3 4 5 a b c d e। এখন এই 5টা চলকের মান যদি আমরা বের করতে পারি, তাহলে হচ্ছে আমাদের আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ হয়ে যাবে। এবার হচ্ছে আমরা কিছু সমস্যার সমাধান করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আমাদের পুরো আংশিক ভগ্নাংশের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে যে প্রশ্নটা বলছে আংশিক ভগ্নাংশ প্রকাশ করো, আমরা যদি এটা করতে চাই, আমরা প্রথমেই ধরবো যে লেট এই ভগ্নাংশটা একটা অভেদ সাইন দিব আমরা, কারণ এখানে আমরা যে এবিসি চলকগুলো লিখবো সেগুলো সবগুলোর জন্য এটা সত্য হবে। তাহলে আমরা এটা প্রথমে সলভ করি। এখানে এটা অবশ্যই আমাদের দুঃখিত, এটা আমাদের একটা অপ্রকৃত ভগ্নাংশ। এটা যদি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে আমাদের মুখ্য পদ হচ্ছে যে x² এবং x² সহগ হচ্ছে 1 আসবে, এবং নিচে আসবে যে এখানে x² এবং x² সহগ 3, কারণ এই যে 3x এর সাথে যখন x গুণ হবে তখন x² হবে, x² সহগ হচ্ছে 3।
তাহলে আমরা এখানে লিখব 3। এটা কিভাবে লিখছি এটা আশা করি এতক্ষণ আমরা বুঝতে পারছি, অনেকবার বলা হয়েছে এই কথাটা। তাহলে এরপর আমাদের কি হবে? এরপরে হচ্ছে যে আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ, এ প্লাস দিয়ে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, এবং প্রকৃত ভগ্নাংশটার জন্য আমরা একবারেই লিখবো, আমাদের আর প্রকৃত ভগ্নাংশটা লিখতে হবে না। আমরা লিখে ফেলবো যেখানে 1/3 প্লাস দুইটা আংশিক ভগ্নাংশ হবে অবশ্যই। সেই দুটো কি, একটা হচ্ছে 3x - 2 এর জন্য, x - 2 একটা উৎপাদক, আরেকটা হচ্ছে x + 5 একটা উৎপাদক। এখানে আমাদের ভাগ্য ভালো হরটা উৎপাদক আকারে দেওয়া আছে। আচ্ছা, 3x - 2 যেহেতু একটা একঘাতের রাশি, সেটার জন্য আমরা এখানে লিখব a, x + 5 যেহেতু একটা একঘাতের রাশি, সেখানে এটার জন্য আমরা লিখব b। তাহলে আমাদের প্রথম যে কাজটা ছিল ফরম্যাটে সাজানো, এতক্ষণ যেটা আমরা প্র্যাকটিস করে আসলাম ফরম্যাটে সাজানো, সেটা আমাদের শেষ। এটাকে আমরা দিলাম যে এটাকে এটাকে আমি দিলাম হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণকে আমরা আমরা চাচ্ছি হচ্ছে যে এই যে অংশটা, আমি যদি একটু এখানে দেখাই, আমি চাচ্ছি হচ্ছে যে আমাদের এই যে অংশটা, আহ, এই যে অংশটা, এই অংশটায় শুধু লবটা থাকবে, হরটা থাকবে না। হরটা যদি না থাকে তাহলে এখানের হর যেটা, সেই হরটা দিয়ে আমাদেরকে উভয় পক্ষে গুণ দিতে হবে, অর্থাৎ 3x - 2 × x + 5 দিয়ে আমাদেরকে উভয় পক্ষে গুণ দিতে হবে। তাহলে আমরা এই কাজটা যদি করি, আহ, এই কাজটা যদি আমরা এখানে করি, তাহলে আমি লিখলাম যে 1 নং সমীকরণের উভয় পক্ষে আমরা কি দিয়ে গুণ দিব? 3x - 2 × x + 5 দিয়ে আমরা গুণ দিব। তো যদি আমরা তা করি, তাহলে আমরা উপরে পাবো শুধু x + 1 × x + 7। এখানে আমরা পাচ্ছি শুধু শুধু x + 1 × x + 1 × x + 7। তারপর এখানে আমাদের যেই অভেদ সাইনটা আছে, অভেদ সাইনটা থাকবে। দেন হচ্ছে আমরা যেহেতু এই জিনিসটা দিয়ে গুণ দিচ্ছি, তাহলে এখানে আমরা পাবো যে 1/3টা 1/3 এর মতো থাকলো, আর এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3x - 2 × x + 5। x + 5, তারপর প্লাস দিয়ে এর সাথে 3x - 2 এর সাথে যখন 3x - 2 গুণ হবে, কাটাকাটি যাবে, শুধু উপরে থাকবে x + 5। দেন এখানে b এর সাথে x + 5 কাটাকাটি গেলে থাকবে 3x - 2। এখন আমরা যে জিনিসটা পেলাম সেটাকে আমরা 2 নাম্বার এই সমীকরণ দিতে পারি। এখন আমাদের কাজটা হচ্ছে, বিষয়টা খেয়াল করতে হবে, এটা একটা অভেদ, আমরা এখানে একটা অভেদ সাইন দিছি। আমি আসলে যেটা বলতেছিলাম যে আমাদের এটা একটা অভেদ। অভেদটা অভেদটা হচ্ছে এক্স এর যে কোনো মানের জন্য সত্য, এক্স এর যে কোনো মানের জন্য সত্য। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এ এবং বি এর মান। এখন যেহেতু এটা অভেদ এবং এক্স এর যে কোনো মানের জন্য সত্য, আমি এক্স এর যে কোনো মান ইনপুট দিতে পারি। এখন আমি আমার সুবিধা মতো মান ইনপুট দিয়ে এ আর বি এর মানটা বের করে আনার চেষ্টা করব। যেমন এখন প্রথমে আমাদেরকে যে এই কাজটা করতে হবে, আমাদেরকে প্রথমে আমরা চেষ্টা করবো একটা একটা করে এখানে যে এ এবং বি আছে, যে কোনো একটাকে আমরা শূন্য করে ফেলবো, তাহলে অপরটার মান বের করতে পারবো। আহ, আহ, তাহলে যেটা বলতেছিলাম যে আমরা প্রথমে যে কোনো এ বা বি এর যে কোনো একটাকে শূন্য বানায় অন্যটা মান বের করার চেষ্টা করব। এখন আমরা খেয়াল করি, আমরা যদি এ কে শূন্য বানাইতে চাই, তাহলে আমরা তো মান বসাবো এক্স এর মান যদি আমরা -5 বসাই, তাহলে এই জিনিসটা শূন্য হয়ে যাবে, তাহলে এটাও শূন্য হয়ে যাবে, তখন আমরা শুধু বি এর মানটা পাবো। তো আমরা যদি ওই কাজটা করি, আমরা আমরা এক্স ইজ ইকুয়াল টু 0 ইনপুট দিই, সরি দুঃখিত, এক্স ইজ ইকুয়াল টু -5 ইনপুট দিই। এক্স ইজ ইকুয়াল টু -5 যদি আমরা 2 নং ইকুয়েশনে বসাই, তাহলে আমরা যেটা পাচ্ছি, এক্স ইজ ইকুয়াল টু -5 হলে -5 + 1 অর্থাৎ -4 ইন্টু -5 এবং +7 হয় যে 7 থেকে 5 গেলে হয় যে 2। তাহলে এখানে আমরা ইকুয়াল টু সাইন দিব। দেন হচ্ছে যে আমাদের এক্স এর মান আমরা বসাইছি -5, এখানে যদি আমাদের এক্স এর মান আমরা -5 বসাই, তাহলে তো আমাদের এই পুরো অংশটা শূন্য হয়ে যাচ্ছে। এক্স এর মান যদি আমরা -5 বসাই, তাহলে আমাদের পুরো অংশটা শূন্য হয়ে যাবে। যদি তাই হয়, আহ, তাহলে আমরা এখানে এক্স এর মান -5 বসালে এই অংশটা 0 হয়ে যাবে। এখানে আমরা লিখলাম 0। তারপর এক্স এর মান -5 বসালে এই অংশটাও 0 হয়ে যাবে। এখানে আমরা লিখলাম 0 প্লাস এক্স এর মান যদি এখানে -5 বসাই, তাহলে আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে -15 -2 হচ্ছে -17, তাহলে -17b। তাহলে এখানে আমি লিখলাম যে -17b। দেন এখান থেকে আমি যদি ক্যালকুলেশনটা করি,
তাহলে আমি যেটা পাচ্ছি এখানে হচ্ছে -8 ইজ ইকুয়াল টু হচ্ছে যে -17b। এখানে এখানে আসলে -4 এর সাথে ইনটু আছে, আমি প্লাস ভাবছিলাম। তাহলে এটা হচ্ছে যে আমাদের -8 -8 -8 ইজ ইকুয়াল টু, তাহলে দুঃখিত, এটা হচ্ছে যে আমাদের পেনে -8 ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে যে -17b। সুতরাং আমরা পাচ্ছি b ইজ ইকুয়াল টু 17/8। দুঃখিত, b ইজ ইকুয়াল টু হচ্ছে 8/17। আচ্ছা, এখন আমরা এইভাবে বি এর মানটা বের করে ফেলেছি। এখন আমাদের যেটা করতে হবে, এর মানটা বের করতে হবে। এর মান বের করার জন্য আমরা যেটা করব, বিটাকে 0 করার চেষ্টা করব। এখন দেখতে হবে বিটা কি করলে 0 হয়। এখন আমাদেরকে যেটা বুঝতে হবে, বিটাকে 0 বানাইতে হইলে আমরা এটা বোঝা যাচ্ছে, এটা অনেকে হয়তো দেখেই বুঝতে পারবে, অনেকে যদি দেখে না বুঝতে পারে তাহলে আমরা লিখব যে 3x - 2 = 0। তাহলে আমরা দেখব পুরাটা x এর কোন মানের জন্য 0 হয়। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি x হচ্ছে +2/3। তাহলে এবার আমরা কি লিখব? এবার আমরা এখানে লিখব x is equal to 2/3। x is equal to 2/3 আমরা কোথায় ইনপুট দিব? আমরা 2 নং সমীকরণে আবার ইনপুট দিব। তাহলে আমরা যদি 2/3 বসাই, তাহলে আমাদের যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2/3 2/3 + 1 2/3 + 1, দেন এরপর আসতেছে আমাদের 2/3 2/3 + 7। দেন দেন আমাদের যেটা আসতেছে, আমাদের এই যে অংশটা, এখানে এই অংশটা কিন্তু আবার অ্যাগেইন 0 হয়ে যাবে। এটা আমরা যদি এখানে যদি আমরা x = 2/3 বসাই, এই পোর্শনটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি এটা লিখতে পারি যে ইজ ইকুয়াল টু হচ্ছে যে 0। আবার আমাদের এই অংশটাও 0 হয়ে যাবে x = 2/3 বসালে। আমরা সেজন্যই 2/3 মানটা বসাইছি। তাই আমাদের পরের অংশের জন্য আরেকটা 0, এবং আমাদের এইটার জন্য আমরা একটা মান পাবো। এখানে যদি আমরা x এর মান 2/3 বসাই, তাহলে a into 2/3 plus 5। এবার যদি তাহলে আমরা ক্যালকুলেশনটা করি, তাহলে 2/3 plus 1, এখান থেকে মানটা আসতেছে 5/3। দেন 2/3 plus 7, এখান থেকে মানটা আসতেছে আমাদের 23/3 is equal to a into আমাদের মানটা আসতেছে হচ্ছে 17/3। দেন আমরা যদি একটা 3 কাটাকাটি করি, দেন আমাদের ফাইনাল এর মানটা কি আসতেছে? ফাইনাল আমাদের এর মানটা যেটা আসতেছে সেটা হচ্ছে 115/51। এখন আমাদের যেটা দরকার ছিল, আমরা যদি একটু খেয়াল করি, আমাদের আংশিক ভগ্নাংশে আমাদের প্রকাশ করার জন্য কি দরকার ছিল? আংশিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমরা যদি একদম প্রথম লাইনের দিকে তাকাই, প্রথম লাইনে আমরা একটা ফরম্যাটে লিখে ফেলছি, এবং এই ফরম্যাটে আমরা আসলে এর মানটা শুধু জানতাম না, আর বি এর মানটা জানতাম না। এ আর বি এর মানটা যদি জানতাম তাহলে আংশিক ভগ্নাংশ প্রকাশ হয়ে যেত। এবং এখান থেকে আমি এর মান আর বি এর মানটা এখন বের করে নিছি। বি এর মান আসছে 8/17, এর মান আসছে 115/51। এখন আমি যদি এই জাস্ট এই মানগুলা ওইখানে ইনপুট হিসেবে বসাই দিই, তাহলে আমরা পেয়ে যাব আমাদের আংশিক ভগ্নাংশগুলো। তাহলে বি এর মান 8/17, এটা যদি আমরা আমাদের ইয়াতে বসাই দিই, আমি যদি নেক্সট স্লাইডে গিয়ে জিনিসটা লিখি, তাহলে এটা ছিল আমাদের ইয়াটা। তাহলে আমরা লিখতে পারি যে, এভাবে লিখতে পারি যে x + 1 into x + 7 divided by 3x - 2 into x + 5। এটাকে যদি আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে আমরা যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে ওখানে ছিল 1/3 প্লাস এখানে ছিল যে ওখানে ছিল 3x - 2, এখানে ছিল x + 5। দেন বি এর মান 3x - 2 এর উপরে 3x - 2 এর উপরে আমাদের ছিল 3x - 2 এর উপরে ছিল এর মান হচ্ছে 115/51।
আমরা যদি সেটা লিখে দিই 115 ডিভাইডেড বাই 51, এবং বি এর মান যেটা ছিল, বি এর মান ছিল হচ্ছে আমাদের 8/17। আমরা যদি সেটা লিখে দিই 8/17, এবং দরকার হলে আমরা ফার্দার ক্যালকুলেশন করে এটাকে এভাবে লিখতে পারি 1/3, যেটা না করলেও হবে, ম্যান্ডেটরি না। 115 যদি নিচে চলে আসে তাহলে 3x - 2, দেন প্লাস এখানে তো x + 5 আছে, 17টা যদি নিচে চলে আসে উপরে 8। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। দুঃখিত, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আচ্ছা তাহলে আমরা এবার যদি এই প্রবলেমটা সলভ করার ট্রাই করি, তাহলে আমরা যেটা এখানে খেয়াল করতেছি সেটা হচ্ছে এখানে দুটো উৎপাদক আছে, এক্স একটা উৎপাদক x² + 4, তাহলে দুটো উৎপাদকের জন্য দুটো আংশিক ভগ্নাংশ হবে অবশ্যই, সেটা লিখে ফেলি। এখানে x, এখানে x² + 4, তাহলে এখানে x কি, x হচ্ছে একটা একঘাতি রাশি, একঘাতি রাশির জন্য এখানে হবে একটা ধ্রুবক a, এটা একটা দ্বিঘাতি রাশি, সেটার জন্য একটা হবে ধ্রুবক bx + c। এখন এখানে আমাদের চলক হচ্ছে তিনটা a b c, এখন a b c এর মান নির্ণয় করতে হবে। এখন দেখো কথা হচ্ছে আমি কি x এর বিভিন্ন মান বসে a b c এর মান বের করতে পারি কিনা সেটা আমরা একটু পরেই দেখতেছি। তার আগে হচ্ছে এটাকে আমি 1 নং ইকুয়েশন দিলাম। এখন আমরা আগের বার যেটা করছি, আমাদের হচ্ছে যে এই অংশটাকে হচ্ছে যে আমরা শুধু লবটা রাখতে চাই, আমরা নিচের হরটা দিয়ে গুণ দিয়ে দিব। 1 কে আমরা কত দিয়ে গুণ দিব? 1 কে আমরা গুণ দিব হচ্ছে x ইন্টু এটা যদি আমি একটু x ইন্টু x² + 4 দিয়ে যদি আমি গুণ দিই, তাহলে আমি পাবো হচ্ছে শুধু এদিকে থাকবে বাম সাইডে 8x + 5, এবং এই পাশে আমার কি থাকতেছে, এই পাশে থাকতেছে a ইন্টু x² + 4, এবং এই পাশে থাকতেছে bx + c ইন্টু শুধু x² + 4 কাটাকাটি যাচ্ছে। এবার এটাকে যদি আমি 2 নং লিখি, তাহলে আমি এবার আমাকে যেটা করতে হবে প্রথমে, আমি এটা আসলে bx + c ব্র্যাকেট হবে। তাহলে আমি এখন কি করতে পারি? আমি কি কোনোভাবে এই a কে 0 বানাইতে পারি? x এর উপর স্কোয়ার্ড আছে, আমি এমন কোনো মানে বসাতে আমি পারবো না, যেটার কারণে এটা 0 হবে। আমি যেটা করতে পারি, আমি x এর মান 0 করতে পারি। x এর মান 0 করলে bx + c পুরোটা 0 হয়ে যাবে, তখন এর একটা মান বের হবে। আচ্ছা, তাহলে আমি যেটা করতে পারি, আমি x ইজ ইকুয়াল টু আমি কত বসাতে পারি? 0 বসাতে পারি। কোথায় 0 বসাবো? x ইজ ইকুয়াল টু 0, আমি 2 নং ইকুয়েশনে x ইজ ইকুয়াল টু 0 বসাবো। 2 নং ইকুয়েশনে যদি আমি x ইজ ইকুয়াল টু 0 বসাই, তাহলে আমি পাচ্ছি এদিকে 5 ইজ ইকুয়াল টু 0 বসাইলে আমি পাচ্ছি যে 4a, এখানে 0 বসাইলে আমি পাচ্ছি 4a, আর এখানে যদি আমি 0 বসাই পুরোটা 0 হয়ে যাবে, তাহলে আমি পাচ্ছি 4a। তাহলে আমি পাচ্ছি a ইজ ইকুয়াল টু হচ্ছে 5/4, অর্থাৎ আমি এর মানটা পেয়ে গেলাম। এর মানটা পেয়ে গেছি, এখন বি এর মান বের করতে হবে। এখন আমি আর এছাড়া আর কোনো মানে বসাইতে পারি না, যেটা বসাইলে আমি বি বা সি এর মান পাবো, কারণ বি বা সি এর মান যদি পেতে হয় আমাকে এই অংশটাকে শূন্য করতে হবে, কিন্তু এই অংশটাকে শূন্য করার কোনো ওয়ে নেই। আমি এক্স এর মান যদি +2 দিই, তাহলে ওটা হয়ে যাবে যে 4 + 4 8, -2 দিলেও হবে 4 + 4 8। এছাড়া কোনোভাবেই আমি একে 0 করতে পারতেছি না এক্স এর কোনো মান বসাই। তাহলে আমাকে এখন যেটা করতে হবে, 2 নংটাকে এবার একটু ভেঙে লিখবো। 2 নংটাকে আমি আবার একটু ভেঙে লিখতেছি, অর্থাৎ 8x + 5 সহগ সমীকৃত করার উদ্দেশ্যে আমি এবার গুণ দিয়ে দিব x² + 4a + bx² + cx, আমি 8x + 5টাকে রাখলাম। এবার আমি x² এর সহগগুলো একসাথে রাখবো। আমি যদি x² এর সহগ চিন্তা করি, x² এর সহগ হচ্ছে আমার a + b, এখান থেকে এবং এখান থেকে, তাহলে এবং x এর সহগ কত? x এর সহগ হচ্ছে শুধু c, অর্থাৎ cx, এবং আমাদের একটা ধ্রুব পদ আছে সেটা হচ্ছে 4a। এখন এবার আমি আমার বাম পক্ষে যতগুলো রাশি আছে, আমার ডান পক্ষে দেখা যাচ্ছে এখানে ডান পক্ষে 3টা রাশি আছে, x² x এবং একটা ধ্রুব পদ।
এখন আমি এই প্রত্যেকটা পদের জন্য, প্রত্যেকটা এক্স স্কোয়ারের একটা পদ, এক্স এর একটা পদ, ধ্রুব একটা পদ, প্রত্যেকটা পদের জন্য আমি সহগ সমীকৃত করতে পারি। অর্থাৎ এক্স সহগ সমীকৃত বলতে বোঝায় যেহেতু আমার এখানে একটা অভেদ চিহ্ন আছে, অভেদ চিহ্ন বলতে বোঝায় এক্স এর যে কোনো মানের জন্য বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ হবে। তাহলে এক্স স্কোয়ারের যে সহগ ডান পাশে, এক্স স্কোয়ারের সহগ যেটা ডান পাশে আছে, এক্স স্কোয়ারের সহগ বাম পাশে যেটা থাকবে, তারা অবশ্যই সমান হবে। একইভাবে এক্স এর সহগ এখানে ডান পাশে যেটা আছে, এক্স এর সহগ বাম পাশে যেটা থাকবে, তারা সমান হবে। ধ্রুবক পদ এখানে যা আছে, ধ্রুবক পদ এখানে যা আছে, তার সমান হবে। তাহলে আমি যদি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি, আমি এই জিনিসটাকে উপরে নিয়ে যাই। আমি যদি এক্স স্কোয়ারের, আমি এখানে লিখবো এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে আমি যেটা পাচ্ছি, এক্স স্কোয়ারের সহগ আমি পাচ্ছি হচ্ছে যে এদিকে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে যে 0, এবং এই পাশে এখানে এক্স স্কোয়ারের কোনো পদ নাই, অর্থাৎ এক্স স্কোয়ার যেহেতু পদ নেই, আমি এটাকে এভাবে চিন্তা করতে পারি 0 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এবং এ পাশে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে প্লাস বি। তাহলে আমি বলতে পারি এক্স স্কোয়ার সহগ সমীকৃত করে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি পেয়ে যাচ্ছি আমার বি এর মান হচ্ছে যে -a, এবং এর মান আমি বের করে রাখছি, এর মানটা হচ্ছে যে আমার 5/4। তাহলে বি এর মান হচ্ছে -5/4। আচ্ছা, তাহলে আমি বি এর মানটা বের করে ফেলছি। তাহলে আমরা এর মানটা পাইলাম, বি এর মানটা পাইলাম। এখন এর মান আর বি এর মান যেহেতু আমরা জানি, এখন লাগবে আমাদের শুধু সি এর মান, তাহলে আমাদের সবগুলো জানা হয়ে যাবে। আমরা এই 2 নম্বর সমীকরণটা আমরা আবার পরের পেজে লিখে রাখছি। 2 নম্বরটা এখানে যদি আমরা 2 নম্বরটা নিয়ে যদি এবার আমরা কাজ করি সি এর মান বের করার জন্য, আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে বি এর মান পাইছি, তাহলে আমরা এক্স এর সহগ সমীকৃত করব। এক্স এর সহগ সমীকৃত করলে হবে কি, এক্স এর সহগ সমীকৃত করলে আমরা সি এর মানটা পাবো। তাহলে আমি যদি লিখি যে এক্স এর সহগ সমীকৃত করে কি পাচ্ছি, এক্স এর সহগ সমীকৃত করে বাম পাশে পাচ্ছি হচ্ছে 8, ডান পাশে পাচ্ছি হচ্ছে সি। তাহলে আমরা এ বি সি তিনটার মান পেয়ে গেছি, এ বি সি তিনটার মান হচ্ছে যে আমরা পেয়ে গেছি। এখন এবার যদি আমরা মানটা বসাই দিই, আমাদের আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে এই জায়গাটা আমরা যদি আবার এটা একটু লিখি, 8x + 5, সুতরাং it is +5 divided by x into x squared plus 4। এটা তাহলে আমাদের এখন আংশিক ভগ্নাংশে আমরা প্রথমে ওইখানে ছিল a/x এবং এখানে ছিল bx plus c divided by x squared plus 4। এখন c এর মান হচ্ছে 8, b এর মান আমরা a এর মান কত, a এর মান হচ্ছে 5/4, b এর মান হচ্ছে -5/4। সেটা যদি আমরা লিখি 5/4 আর -5/4, এর মান হচ্ছে 5/4, b এর মান যদি লিখি -5/4 x, এখানে হচ্ছে প্লাস। এবার যদি আমরা চাই তাহলে আমরা 4টাকে এখানে নিচে লিখতে পারি, এবং এখানে যদি আমরা মাইনাসটা নিয়ে আসি সামনে, তাহলে এটা হয়ে যাবে 5x, এটা হয়ে যাবে -8, 4টা কি হবে, 4টা এখানে নিচে গুণ হবে x² প্লাস 4 এর সাথে। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আংশিক ভগ্নাংশ। তাহলে এভাবে আমরা আমাদের আংশিক ভগ্নাংশগুলো করতে পারবো। এখন আমরা এখানে আমাদের ছিল x² পর্যন্ত 2 নম্বর ইকুয়েশনটা যদি আমরা আবার একটু দেখি, 2 নম্বর ইকুয়েশনটা ছিল আমাদের x² পর্যন্ত। এখন কথা হচ্ছে 2 নম্বর ইকুয়েশনে x² পর্যন্ত ছিল, তো আমাদের যদি x³ পর্যন্ত থাকতো তাহলে আমরা
এক্স কিউবের সহগ সমীকৃত করতে পারতাম, এক্স স্কোয়ারের পারতাম, এক্স এর পারতাম, ধ্রুবক পদের পারতাম। এখানে আমরা শুধু এক্স স্কোয়ারের করছি এবং এক্স এর করছি, আমাদের যতগুলো চলক ছিল বের হয়ে গেছে। যদি কখনো আরো বেশি চলক থাকে যে এ বি সি ডি ই এবং মান বসানোর পরও হচ্ছে না, সহগ সমীকৃত করতে হচ্ছে, তখন আমরা এরকম এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতে পারবো, এক্স এর সহগ সমীকৃত করতে পারবো এবং ধ্রুবক পদেরও সহগ সমীকৃত করতে পারবো। আমাদের যদি এখানে ধ্রুবক পদের সহগ সমীকৃত করা লাগতো, তখন ইকুয়েশনটা দাঁড়াইতো এরকম যে এই পাশের ধ্রুবক পদ হচ্ছে +5, এই পাশে হচ্ছে +4a, তখন আমরা লিখতাম হচ্ছে 4a = 5, অর্থাৎ আমরা এইভাবে সহগ সমীকৃত করতাম। আমাদের যদি বেশি চলক থাকে তখন আমরা এভাবে সহগ সমীকৃত করতে পারবো। আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছো। থ্যাংকস ফর ওয়াচিং।